অ্যাসারশন গুলো আমরা যেটা বললাম, চেকলিস্ট, সিভপ, স্যার বুঝতে পারছি স্যার, লাস্ট ক্লাসে অ্যাসারশন, অ্যাসারশন গুলো, কমপ্লিকেশন এগুলা স্যার। স্যার শর্টলি আরেকটু বললে মেমোরাইজ করতে ভালো হতো স্যার, যদি শর্টলি একটু বলে দিতেন। সবগুলো আরেকবার বলবো, তাই তো? আমরা কিন্তু এটা এত এত ডিটেলস লেভেল আলাপ করে ফেলতেছি, দেখবেন যে হয়তো অ্যাসুরেন্স বইতে আপনারা এত কিছু পাবেন না, কিন্তু আপনারা সবই যখন অ্যাসুরেন্স বই পড়বেন, আমি আজকে দেখাবো চ্যাপ্টার 13 কিভাবে পড়বেন, তখন দেখবেন যে এগুলা খুব ইজি। অ্যাসুরেন্স বইতে আপনি যেভাবে লেখা থাকে অনেক বিচার করে ভয় পায় না, ভয় পাওয়ার কিছু নেই। একটা মিনিট, আপনার কল রিসিভ করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
এখতিয়ার ভাই কি আছেন? সরি গাইস, একটা কল আসছিল। আচ্ছা, অফিসিয়াল কাজ করতে হয় বুঝছেন। আমাকে শুনতে পাচ্ছেন এখন না? ওকে স্যার, ফাইন। শুনতে সো আমরা একটা দেখি আজকে, হ্যাঁ একটা কুইকলি দেখে ফেলি। এটা নিয়ে একজন বলতেছিলেন যে আরেকবার একটু বলতে। খুবই সিম্পল জিনিসটা, একটা জিনিস হচ্ছে, আচ্ছা এটা এটা মানে জিনিসটা কি যে একটা জিনিস আমরা যখন কনফার্ম করি যে ধরেন আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাই, আমরা অডিট করতে যাই, তখন আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি থাকে যে আমাকে যে ধরেন ও বলতেছে রেভিনিউ 100 টাকা অথবা ফিক্সড অ্যাসেট 100 টাকা বললো, এখন এই 100 টাকা তো আমরা সাইন করবো দিন শেষে যে হ্যাঁ ও যে ফিক্সড অ্যাসেট 100 টাকা বলতেছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু এই 100 টাকার ভিতরে আরো কোন কোন অ্যাঙ্গেলে আমরা চিন্তা করতে পারি, ধরেন ওই যেমন ওই যে 100 টাকা কি আসলে 100 টাকা, ও কি কোনো ক্যালকুলেশন ভুল করছে? মেবি সে ক্যালকুলেশন ভুল করতে পারে, মানে ক্লারিক্যাল যে কাজটা যেটা আমরা মেইনলি করি আর কি, যে হয়তো 100টা হয়তো 10টা 10 × 10 = 100 হওয়ার কথা, মেবি হয়তো 10 × 9 ছিল, ও হয়তো ভুলে 100 লিখে ফেলছে। এই যে ক্লারিক্যাল যে জবটা করে ক্লায়েন্ট, করার পরে যে নাম্বারটা আমাদেরকে দিল, সেই ক্লারিক্যাল প্রসেসে কোনো প্রবলেম আছে কিনা, যদি স্টেপ বাই স্টেপ যাই 1 বাই 1, হ্যাঁ তো দেখলাম যে না, 10 + 10 10 × 10 = 100। আমি যখন 100 টাকা বললো একটা অ্যাসেট, তখন আমি এর ব্যাকগ্রাউন্ডে 100 টাকা তো আসলে শুধু একটা ফিগার, কিন্তু এর এর ব্যাকএন্ডে তো অনেক কিছু মিলে আসছে, যে কয়েকটা ট্রানজাকশন হয়েছে, সেগুলোর প্রাইস আছে, সেগুলোর মাল্টিপ্লিকেশন আছে, সবকিছু মিলিয়ে হচ্ছে 100 টাকা রিসিভ করেছে সে। সো ফার্স্ট অফ অল আমি ডিটেলসে যাবো না, আগে দেখবো যে নাম্বারটা যে 10 × 10 = 100, এখন এই 10 যে 10 এটা যে 12 না, সেটা আমি পরে আসি, বাট 10 × 10 যে 100, এই যে কাজটা করলো সে, এইটাই ঠিক আছে কিনা আগে ফার্স্ট অফ অল আমি এটা দেখি। সো প্রথমে আমি হচ্ছে অত উম উম, অত কি বলে এটাকে ভাবে দেখবো না জিনিসটাকে, স্কেপটিক ওইতে দেখবো না, আমি প্রথমে দেখবো যে ঠিক আছে, সবই ঠিক আছে ব্যাকএন্ডে, আগে দেখি যে এগুলো ঠিক আছে কিনা। ধরেন ওই যে আমি দেখলাম যে হ্যাঁ ও 100 টাকা বলতেছে, তখন বললাম যে এটা কয়টা, ধরেন ল্যাপটপ নিয়ে যে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে কয়টা ল্যাপটপ, সে বলো 10টা ল্যাপটপ, প্রত্যেকটা কত টাকা করে, 10 টাকা করে। ওকে ফাইন, তাহলে আমি দেখি 10 × 10 100 হয় কিনা, এটা হয়, তার মানে এটা ঠিক আছে। বা ওই 10 টাকার ইনভয়েস দেখলাম 10 টাকায়। সো এই যে ইনিশিয়াল লেভেলে আমি দেখলাম, এটাকে আমি অ্যাকিউরেসি বলতেছি, হ্যাঁ যে ঠিক আছে মোটামুটি ও যে ক্যালকুলেশনটা করছে সেটা অ্যাকুরেট। এটা আমি ডান করলাম। এখন দেখি আচ্ছা এই এটার সাথে কি, এটা কিন্তু এটা করতে কিন্তু অ্যাকাউন্টিং নলেজ লাগে না, সবাই করতে পারে, যেটা একদম লেম্যান করতে পারে, সেটাই আমরা প্রথমে করলাম। তারপরে আপনার এক্সপার্টাইজ হচ্ছে আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানেন। সো ও যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করছে, তো যেহেতু এটা মানে জেনারেল ম্যাথ না, যেহেতু এটা মানে অ্যাকাউন্টিং এর ব্যাপার স্যাপার আছে, সো আমার অ্যাকাউন্টিং নলেজে দেখি যে অ্যাকাউন্টিং কি বলে, স্ট্যান্ডার্ড কি বলে। তখন দেখলাম যে কোনটা নিয়ে আমি কাজ করতেছি সেটা রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি আছে। সো আমি যখন ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করলাম, তখন দেখলাম যে এটা নিয়ে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে 16। তো 16 কি বলছে, তখন দেখলাম যে 16 বলছে যে তুমি যখন কোন ফিক্সড অ্যাসেট কিনবা, সেটা ইউজেবল কন্ডিশন আসতে যত রকম খরচ হয় সবগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে। এইখানে হচ্ছে আমরা নর্মাল পিপল থেকে ডিফারেন্ট। নর্মাল পিপল কিন্তু এত কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এত কিছু বুঝবে না, আলটিমেটলি খরচ হয়েছে, খরচটা বুক করে ফেললো। এখন কোথায় বুক করবে, কোথায় বুক করতে হবে, সেটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি যেহেতু জানি স্ট্যান্ডার্ড আমাকে বলছে যে সাথে যত ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হয়, এটাকে ইউজার কন্ডিশন আনতে গেলে সবই হচ্ছে এটার সাথে ক্যাপিটালাইজ করতে হবে, মানে এটা খরচ না, ওই বছরের অ্যাসেট হবে। তখন দেখলাম যে হ্যাঁ এটা দেন ক্যারিং কস্ট আসে, বা ইনস্টল করতে যে খরচটা হয় সেগুলো এটার সাথে অ্যাড করতে হয়। তখন আমি ইনভেস্টিগেট করলাম ক্লায়েন্টকে, যে দেখেন একটা কথাই বলছি যে আপনি আপনি যখন স্টেটমেন্ট বা অ্যাকাউন্ট যখন পাবেন, সেটার ব্যাক এন্ডে ওই ডেটা গ্যাদার করা বা এভিডেন্স গ্যাদার করা, সেটাকে রিক্যালকুলেশন করা, এগুলো করে আসলে 0.1% ভুল ধরতে পারবেন না, কারণ এগুলো ক্লায়েন্ট নর্মালি ঠিকঠাকই করে। ওই যে একজন করে না তো একজন করে, একজন চেক করে, তো এই লেভেলে আসলে ভুল হওয়ার পসিবিলিটি খুব কম থাকে।
সো এইখান থেকে আপনি অডিট অবজারভেশন খুব বেশি বের করতে পারবেন না। তখন আপনার কি করতে হবে, আপনার মতো করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে করে ওই সব পয়েন্টে গিয়ে গিয়ে ধরতে হবে। তখন আপনি ক্লায়েন্টকে বললেন যে এটার কি কোনো ইনস্টলেশন কস্ট ছিল কিনা, বা এটা যখন অর্ডার করেছেন তখন কি আনতে কোনো খরচ হয়েছে কিনা। তখন দেখলেন যে জানলেন যে হ্যাঁ, মানে এটার সাথে এই 10টা ল্যাপটপে আরো 1 টাকা করে এক্সট্রা খরচ হয়েছে আনতে বা ইনস্টল করতে। তখন বলেন 10টা ল্যাপটপে 10 টাকা এক্সট্রা খরচ, ওটা আপনি কি করছেন, ওটা কোথায়? সে তখন বললো এটা তো খরচ এই বছরে। সে হয়তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানে না, অথবা ইচ্ছা করেই বলছে যে এটা তো খরচ, এটা তো আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বুক করে ফেলছি কোন একটা এক্সপেন্স নাম দিয়ে। তখন আপনি বলবেন এটা তো প্রফিট এন্ড লসের আইটেম না, এটাই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা বলছে যেটা আপনি এই বছরের এক্সপেন্স না দেখে এটাকে আপনাকে অ্যাসেট করতে হবে। মানে আপনার ল্যাপটপের দাম আসলে 10 টাকা না, এটার দাম হচ্ছে ইফেক্টিভলি 11 টাকা। সো আপনি যে 100 টাকা দেখাচ্ছেন এটা হবে 110। এই যে কাজটা করলেন সেটা হচ্ছে কি যে আপনার এই ল্যাপটপের দাম ছিল 110 টাকা করেই, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 11 টাকা। এই কাজটা যে করলেন এটা হচ্ছে ভ্যালুয়েশন করলেন আপনি। তো তখন আপনি এটাতেও টিক দিতে পারবেন যে আমি ভ্যালুয়েশনটা দেখছি, অ্যাকুরেসি দেখছি, ভ্যালুয়েশনটা দেখলাম। তারপরে আপনি আসলেন, আচ্ছা ঠিক আছে, আমি তো এইটুকু ধরেন এইটুকু করে একজন চলে আসতে পারে, আর কিছু দেখলো না। কিন্তু আপনি যেহেতু অডিটর, আপনাকে চিন্তা করতে পারছা এটা তো ঠিক আছে, বাট এটা কি আসলে ওর জিনিস? মেবি ওর না, হয়তো আরেকজনের জিনিস আমাকে দেখাচ্ছে। তাহলে আমার তো ওনারশিপটা কনফার্ম করতে হবে, কারণ আমি যে ক্লায়েন্টের কাছে গেলাম, যে ক্লায়েন্ট বলতেছে যে এটা এই ল্যাপটপ তাদের, আসলে কি তাদের নাকি? তখন আপনি ওর ওনারশিপ নিয়ে কাজ করা শুরু করলেন যে এটা কি ও ওন করে কিনা। সেটা আপনি ইনভয়েসে দেখতে পারেন, বা যেসব ক্ষেত্রে বা যেসব ক্ষেত্রে ইয়া হয়, এই যে লিগ্যাল যে ওনারশিপ গুলো ট্রান্সফার করার ব্যাপার থাকে, যেটা বলছিলাম যে গাড়ির ক্ষেত্রে হয়, হ্যাঁ, রেজিস্ট্রেশন করা লাগে, সেগুলো করছে কিনা সেগুলো দেখলেন। দেখার পরে আপনি এখন শিওর হলেন যে এই ল্যাপটপ বা এই গাড়ি বা ফিক্সড অ্যাসেট যাই হোক, এটা ক্লায়েন্ট ওন করে। আচ্ছা, ক্লায়েন্ট ওন করে, আমি তো এটা ডকুমেন্ট পর্যন্ত দেখলাম, এতক্ষণ যা করলাম সবই কিন্তু ডকুমেন্ট রিলেটেড কাজই করলাম। এখন দেখা গেল, ধরেন এই ধরনের একটা এক্সাম্পল দেই, 1 মিনিট একটা এক্সাম্পল। একটা সময় একটা ঘটনা ঘটছিল, আপনারা মনে হয় জানেন যে ওই যে লোন নিতে গেলে ইয়ে রাখতে হয় না, এই টার্ম গুলো ইদানিং ভুলে যাচ্ছে, কি যেন রাখতে হয়, মর্গেজ রাখে স্যার। মর্টগেজ রাখতে হয়, রাইট? সো একটা ব্যাংক থেকে একটা কোম্পানি লোন নিবে। তো ব্যাংক তখন বলছে যে তোমাদের কি আছে, ওর অ্যাসেট দেখে, ওই অ্যাসেট গুলো তো মর্টগেজ রাখে। তখন বলছিল আমাদের অনেক ইনভেন্টরি আছে। কি ইনভেন্টরিতে কি আছে? তেল আছে। তো তখন ব্যাংক তো লোন দেওয়ার আগে বলছে ঠিক আছে আমাদেরকে দেখাও। পরে সেই ব্যাংকের লোকজনকে ওই কোম্পানির ওয়্যার হাউসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখাইছে যে ওয়্যার হাউসের মধ্যে অনেক ড্রাম ড্রাম তেল। তো ব্যাংকের এমপ্লয়ি গুলো দেখে এসে তারপর ওদের লোন দিয়ে দিছে। কয়েক মাস পরে দেখে যে ব্যাংকরাপ্ট হয়ে গেছে কোম্পানি। মানে ঘটনা কি, পরে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখে ওদের তো অনেক অ্যাসেট ছিল। এখন গিয়ে দেখে যে ওই যে ড্রাম দেখাইছে, ড্রামের মধ্যে সব পানি ভরা ছিল, তেল ছিল না। এখন দেখেন যে ওই খালি চোখে দেখে আসছে যে ড্রাম বা ভারী স্যার দেখছে, সবই দেখছে। হ্যাঁ স্যার, একটা Sure. কোশ্চেন করতে পারি? এটা কি বাংলাদেশেরই ঘটনা? মনে হয় 2008 এর এরকম একটা ঘটনা মনে হয় সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের ঘটনা, বাট স্পেসিফিক ডেটটা মনে নেই। এটা আমি যে একদম জানি শিওর সেটা আমি শুনছি, এটা বাংলাদেশের একটা ঘটনা। হ্যাঁ, পার্সনের নাম মেনশন করবো স্যার? না এটা দরকার নাই, বাট এই ঘটনা ঘটছে বাংলাদেশে, ঠিক আছে? তো এই দেখেন, এই যে সে কিন্তু কাজটা করছে, যে ব্যাংক থেকে যারা গিয়েছিল ওখানে, তারা সে ফিজিক্যাল দেখে আসছে, সে ভাবছে কি তেল দেখে ফেলছে। তার উচিত ছিল কিছু ড্রাম চেক করা ওইখান থেকে, তেল কিনা পানি, এটা তো বোঝাই যায়, একটু জিবাতে দিলেই বোঝা যায়। এই লেভেলের যে নেগলিজেন্সি, তাকে এখন যে ব্যাংক কর্মকর্তারা গেছিল, এখন সে ধরেন সে আসলে খুব অনেস্ট, সে ডিসঅনেস্টি করে নাই, কিন্তু তার মাথায় হয়তো এটা আসেই নাই। পরে যখন তাকে কোশ্চেন করা হবে, তুমি যে গেছিলা ওখানে যে ড্রাম দেখছিলা, এটা কি দেখছিলা ভিতরে যে তেলই আছে নাকি পানি আছে, সে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। সে বলবে আমি তো দেখে আসছি। তো তুমি দেখে আসলে তো কাজ শেষ না, তো তুমি এই যে দেখতে গেছো, তো তুমি কি দেখছো? তো ঠিক সেম কোশ্চেন গুলো যখন আপনি আপনাকে করবেন যে আমি তো একটা অডিট করে আসলাম, ফিউচারে যদি এই ক্লায়েন্টের কোনো ঝামেলা বের হয়, তখন আমাকে কোন কোন দিক থেকে কোশ্চেন করতে পারে। আমি যদি সব আমি ধরেন আমি বললাম, আমাকে কোশ্চেন করলো যে তুমি কি তেল নাকি পানি দেখছিলা কিনা, আমি বললাম যে আমি দেখছিলাম, বাট অবশ্যই আমি সব দেখি নাই, স্যাম্পলিং বেসিসে দেখছি, এবং সেটা আপনি রেকর্ড করে রাখছেন। মেবি ওখানে হাজার হাজার ড্রাম ছিল, আপনি 10টা 15টা দেখছেন, সেগুলোতে তেলই পাইছেন। তখন আপনি বলতে পারবেন যে আমি যেগুলো চেক করছিলাম সেগুলোর মধ্যে তেল ছিল, বাট বাকিগুলোতে পানি ছিল, এটা আমি জানি না। হ্যাঁ, আমি তো সব চেক করিনি, বাট এই যে আপনি যে কাজটা করেছেন এটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে।
হ্যাঁ, তো এই যে বা আপনি যে কাজটা করেছেন এটাই তো আপনি জানেন না মেবি। কোনো অ্যাঙ্গেল থেকে যেন আপনাকে আটকাতে না পারে, সেইগুলো করার জন্য আপনাকে অনেক কিছু করতে হয়, শুধুমাত্র রিক্যালকুলেশন করা হচ্ছে অডিট না। যার কারণে বলছিলাম যে আমরা ফুল অডিটে একটা জিনিসকে যত অ্যাঙ্গেলে দেখা যায় সেটা যদি ভাগ করি বিভিন্ন ক্রাইটেরিয়াতে, মানে চেক লিস্টের মতো করি, তাহলে এই ব্রডলি এই 6টা ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে এই 6টা জিনিস আমি দেখে ফেললে ওইটা নিয়ে আপনাকে আর অন্য কোনো অ্যাঙ্গেলে দেখবেন আটকাতে পারবে না, মানে এর বাইরে আসলে কিছু নাই। এগুলো যখন বের করছে অডিট স্ট্যান্ডার্ড, যখন বা যে যারা অডিট স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে তারা কিন্তু অনেক ভেবে ভেবে এগুলো বের করছে। তো এগুলো যেন চেক লিস্টের মতো করে একটা বানানো হয়, এটা যেন আমরা ফলো করি, সেই জন্য এইভাবে করা হয়েছে। দেখেন আপনি চিন্তা করে এর বাইরে আর কিছু করার নাই আসলে, ওনারশিপ দেখে ফেলছেন। তারপরে আপনি বললেন ফাইন, ও যে ল্যাপটপটা বললো সবই তো দেখলাম, ওটা ডকুমেন্টেড জিনিস, কিন্তু আসলে অ্যাকচুয়াল ল্যাপটপে মেবি নাই, এগুলো সব ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট সে আমাদেরকে প্রোভাইড করছে। সো ইউ হ্যাভ টু সি ফিজিক্যালি, রাইট? তাছাড়া তো জনগণ আপনাকে মাফ করবে না যে আপনি কি দেখছিলেন যে ও আসলে আছে কিনা, আপনি কি করতে গেছেন। শুধু ডকুমেন্ট দেখা কি কাজ আপনার? অবশ্যই না। তখন আপনাকে কি করতে হবে? ওকে, তাহলে ফিজিক্যালি দেখে ফেলি। তো ফিজিক্যাল দেখতে গেলে আমরা কি কি করবো না করবো, হ্যাঁ, এই যেগুলো আমরা কথা বলছি এখন, ধরেন এই পর্যন্ত আপনি করে ফেলছেন, ফিজিক্যালি দেখে ফেলছেন জিনিসটা। এখন কোশ্চেন হচ্ছে, আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে ও যে 10টা বলছে, তুমি তো 10টা দেখছো, বাট ও যে 11টা বলে না, মানে ওর যে 11টা ছিল না, মেবি সে কোনো কারণে আন্ডারস্টেটেড করছে, 11টা তো ছিল, হয়তো ওই একটা আপনি দেখেন নাই, সেটা তুমি কিভাবে দেখছো? তখন কিন্তু যে ফ্লোর টু শিট, শিট টু ফ্লোর আপনারা এইভাবে অ্যান্সারটা দিয়ে আসতে পারবেন যে আমরা এইভাবে দেখছি। বাট চোখে পড়ুক না পড়ুক, আপনি আপনার মানে অ্যাক্টিভিটিসটা পারফর্ম করছেন, এটাই হচ্ছে আপনাকে আলটিমেটলি দেখাতে হবে। আর যেহেতু আমরা স্যাম্পল বেস করি, আমরা কখনোই 100% ইনশিওর করতে পারবো না। তো আপনি ওই যে কম্পিটেন্সটা দেখে ফেললেন, এবার আসলে সবই করছে, বাট যখন অ্যাকাউন্টসে দেখাইছে তখন ঠিক মতো দেখায় না। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে গাইড করেছে যে একটা যে কোনো জিনিস স্পেসিফিকলি কি কি ডিসক্লোজ করতে হবে এবং প্রেজেন্টেশন কিভাবে করতে হবে, কারেন্টে নাকি নন কারেন্টে, নন কারেন্টে হলে তার ডেফিনেশন কি, কারেন্টের ডেফিনেশন কি। এক্সকিউজ মি স্যার, অ্যাসেট ভ্যালুয়েশন করতে কি ছবি তোলা লাগে নাকি? সরি, সরি কি বলেন? অ্যাসেট যখন অ্যাসেট ভ্যালুয়েশন করবে তখন কি ছবি তোলা লাগে নাকি? ক্যামেরা দিয়ে কি ছবি তুলে প্রত্যেকটা অ্যাসেট কি ছবি তুলে রাখতে হয়? কি কি দেখছি এইরকম ওই যে আপনি মানে আপনি যখন ইয়া করতে গেলেন, মানে অ্যাসেট ভ্যালুয়েশন করতে গেলে? কাউন্টিং এক্সিস্টেন্স যখন দেখতে গেলেন, হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ, যখন কোনো একটা অডিটর যখন অ্যাসেট ভ্যালুয়েশন করতে যাবে ক্লায়েন্টে, তখন কি ছবি তুলে রাখতে হবে কোন কোন নোট কি, বিল্ডিং? ভেরিফিকেশন করার সময়, হ্যাঁ হ্যাঁ, ভেরিফিকেশন করার সময় হোয়াট আই সাজেস্ট যে আপনার ছবি তুলতে হবে না, কারণ অডিটরকে ফার্স্ট অফ হচ্ছে বিশ্বাস করে সবাই, মানে বিশ্বাস করতে হবে আপনাকে যে একদম সবকিছু ছবি তুলে নিয়ে শেষে এভিডেন্স দিতে হবে তা না। বাট হোয়াট আই সাজেস্ট, একটা কার পাইলেন দেখতে দেখতে, যেটা দেখি ভাঙা বা পড়ে আছে। আমি একটা এক্সাম্পল দিই, এসি লজিস্টিক্স অডিট করতে গেছি, তো এমনিতে আমরা মোটামুটি এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এমন না যে আপনি যখন যেটা করবেন শুধু ওইটাতেই ফোকাস করে রাখবেন। আপনি সবসময় হচ্ছে অডিটে যদি ভালো অডিট করতে চান, ভালো অডিটর হইতে চান, আপনি এটাকে মানে অলওয়েজ হচ্ছে আপনি চোখ কান খোলা রাখবেন। অলওয়েজ কথা বলছেন, মেবি মনে হতে পারে আপনি ক্লায়েন্টের সাথে করে অনেক ইস্যু বের করে ফেলতে পারেন, হ্যাঁ, বা এদিক সেদিক খেয়াল করবেন যে মানে ফ্লোরে কি ঘটতেছে, কি হচ্ছে। এখানে অনেক সময় দেখবেন আপনার সামনে হয়তো অনেক কিছু সেল করে ফেলছে, সেল যে করছে সেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ। তারপরে দেখবেন যে হয়তো আপনার সামনে অনেক কিছু ঘটে যাচ্ছে, সেখান থেকে কিন্তু অনেক অবজারভেশন বের হয় যে এটা কেন হলো, এখানে আপনার কন্ট্রোল কোথায়। তো যেটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম, ধর আমরা ধরেন টিম নিয়ে ওই অফিসের পাশেই হচ্ছে চা খেতে গেছি। এখন দেখলাম যে ওইখানে একটা গাড়ি রাখা, মানে প্রাইভেট কার, মানে নোংরা ময়লা টয়লা পড়ে আছে,
ঠিক আছে, এটা দেখেই মনে হচ্ছে যে অনেকদিন ধরে এটা ইউজ করে না বা এখান থেকে নিচ্ছে না। প্রাইভেট কার না, এটা হচ্ছে ওই যে এইসব কোম্পানি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, যে কাভার্ড ভ্যান টাইপের, হ্যাঁ, ওটা ভ্যান পড়ে আছে। এখন ওই দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই এই ভ্যানটা কি, মানে আমরা সন্দেহ করছি যে এটা ওদের হবে, তো এই ভ্যানটা কার? তো ওরা বললো কি যে এটা হচ্ছে ওই যে এসিআই, ওরা অনেকদিন ধরে নেয় না। বলতেছি অনেকদিন এই সামনে পড়ে আছে, আমাদের কাস্টমারের সমস্যা নেয় না। পরে কিন্তু ওই যে টিমের যে মেম্বার ছিল তাকে বললাম যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিল। আমরা ইমিডিয়েটলি তখন গেলাম, গিয়ে বললাম ফিক্সড অ্যাসেট রেজিস্টার বের করেন, সেখানে আপনাদের কাভার্ড ব্যাংক গুলো বের করেন, বের করে এই নাম্বারটা দেখেন, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যে কার্ডটার কি অবস্থা। তখন দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট রেজিস্টার আছে এবং ইউজেবল কন্ডিশন আছে, এটাই বলতেছে তারা। তখন তাদেরকে বললাম যে এটা তো আসলে রেজিস্ট্রেশন থাকার কথা না, এটা যে ফিজিক্যাল কন্ডিশন দেখলাম, এটা তো আর চলবে না, এটা ফালাই দিতে হবে। সো মানে ইট শুড বি ডিসপোজড অফ। এখন তারা তো রাজি হবে না, হবে না। তাহলে ঠিক আছে, আপনাকে দেখাবো, আপনারা পরশুদিন আসেন, এই আসেন। তখন আমরা বললাম যে আমরা অলরেডি দেখে ফেলছি, আমাদের সাথে আসেন, আপনাদের দেখাই কি অবস্থা। তখন তারা আসলে ওটাকে ধরেন, আমরা তো বলতাম যে পরশুদিন হচ্ছে আপনার গাড়ি দেখবো, কি কি গাড়ি এসে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু হয়তো ওরা খুব সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এসে দেখাইতো, যদি তাদের ডিসপোজ করার ইচ্ছা না থাকে। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটে, হ্যাঁ। যেটা হচ্ছে আপনাদেরকে সবসময় থাকতে হবে। ওই যে ছবি তোলার ব্যাপারটা বলতেছি, যে আপনি দেখলেন ছবি তুলে ফেললেন, নো প্রবলেম। বা যখন ইসে গেলেন, কাউন্টিং এ গেলেন, তখন সবগুলো যেগুলো ভালো কন্ডিশন আছে সেগুলো ছবি তোলা দরকার নাই। যেখানে আপনি দেখতেছেন যে ঝামেলা আছে, মিসম্যাচ আছে, বা কিছু ইনভেন্টরি এক জায়গায় ফালাই রাখছে এবং দেখে মনে হচ্ছে যে এগুলো আর ইউজ করবে না সে, ওইগুলো ছবি তুলে ফেলবেন। ছবি তুলে বলবেন যে এগুলো কি তোমার রেজিস্টারে আছে কিনা, এখনো থাকলে এগুলো ডিসপোজ করে দাও। তো পরে আপনাকে আবার অস্বীকার করতে পারে যে না, এগুলো তো ঠিকই আছে, তখন আপনি দেখালেন যে দেখো ছবি, আমরা তুলে নিয়ে এসেছি। তো এটা আপনি করতেই পারেন, কোনো সমস্যা নাই। মানে জিনিসটা কি যে এখানে আসলে ক্লিয়ার কাট কোনো গাইড মেক্স সেন্স, যে না আপনি যেটা করছেন লজিক্যাল, ইউ ক্যান ডু ইট, আপনাকে কেউ না করবে না। ঠিক আছে, আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, একটু পরে ওটাতে আসবো, মানে ইট উইল হেল্প। যে মনে করেন গ্রামীণ ফোন রাইট করতে গেছেন, রাইট? সো আমরা তো এই সব নিয়ে কথা বললাম। এখন কি যে কোশ্চেনটা করছেন, আমরা ওইটা পরে আসি, আমি এক্সাম্পলটাতে যে কোশ্চেনটা করলেন যে স্যার আর একবার একটু বলেন, আপনাদেরকে এখন ক্লিয়ার নাকি আরো মনে হয় না আর কিছু আলাপ করা আছে? তারপরে যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে ক্লিয়ার তাহলে স্যার, করেন, ক্লিয়ার। আমরা একটা আলাপ করি। শীট টু ফ্লোর একটু বলবেন? আচ্ছা, ফ্লোর টু শিট, শিট টু ফ্লোর বলতে আমরা যেটা বোঝাইছিলাম যে এটা আমরা কেন করি, কমপ্লিটনেস চেক করার জন্য। যে আপনাকে যে 10টা ল্যাপটপ বলতেছে, সেই ল্যাপটপ যে 10টা না, সেটা যে 9টা, মানে সেটা যে আসলে বেশি দেখাচ্ছে, সেটা আপনি নর্মাল যে কোনো ভাবে দেখলেই ওটা আপনি পাবেন। ফর এক্সাম্পল, আপনাকে যখন 10টা বলছে, তখন কিন্তু এইভাবে একটা শিটে আপনাকে নাম্বার গুলো দিয়ে দিচ্ছে, যে ডিটেলস দেওয়া আছে 1 থেকে 10। তো আপনি যদি শিট টু ফ্লোরে যান, মানে এখান থেকে শিট থেকে যদি বলেন যে এটা দেখাও, এটা দেখাও, এটা দেখাও, এরকম করে 10টাই দেখে ফেলেন, ইউ ক্যান ডু ইট। এখানে যে 11 নম্বর একটা বা 12 নম্বর একটা ছিল, সেটা আপনি কখনোই ধরতে পারবেন না। সেটা কি হবে, যে এই শিট টু ফ্লোরে গেলে ও কোনো কিছু আন্ডারস্টেট করে নাই, সেটা আপনি শিওর হতে পারবেন, মানে ওভারস্টেট করে নাই সেটা শিওর হতে পারবেন, যে এখানে ছিল 9টা কিন্তু সে দেখাচ্ছে 10টা। মানে জিনিসটা কি, আপনাকে দুই ভাবে দেখতে হবে, যে ও যে 10টা বলতেছে, এই 10টা কিন্তু ইদার 9টা হইতে পারে অথবা 11টা হতে পারে। আপনাকে বোথ এন্ডলি চেক করতে হবে। এই যে ও 10টা বলছে, 10টা ঠিক নাই, ঠিক যেহেতু নাই, তাহলে কি হইতে পারে, মেবি 9টা, কি হইতে পারে, মেবি 11টা। এখন আপনাকে দুইটা চেক করতে হবে। তো প্রথম আসে 9টা, ওর 9টা ল্যাপটপ আছে, দেখাচ্ছে 10টা। সেটা যদি আপনি এই যে শিটটা আপনাকে দিল 1 থেকে 10, সেই শিট থেকে ফ্লোরে যেগুলো আছে, মানে ওর যেগুলো ফিজিক্যালি আছে, সেগুলো চেক করতে থাকেন, যে আমাকে এটা দেখাও, দেখাইলো, এটা দেখাও, দেখাইলো। তাহলে একটা সময় ধরা পড়ে যাবে, কারণ সে যদি একটা এখানে বেশি দেখায় থাকে, মেবি 10 নম্বরটা সে খুঁজে পাবেন না ফিজিক্যালি। তখন আপনি বলতে পারবেন যে তুমি বেশি দেখাইছো। বাট এটা আপনি কনফার্ম করতে পারলেন কি, শিট থেকে ফ্লোরে গিয়ে। কিন্তু সে যে তার যে 11টা আছে, সে 10টা দেখাইছে, এই যে 11 নম্বর ল্যাপটপটা আসলে সে রেকর্ডই করে নাই, সেটা কিন্তু আপনি শিট টু ফ্লোরের থেকে চেক করে আসলে আপনি পাবেন না, ধরতে পারবেন না। কারণ সবগুলো আপনি দেখতে চাবেন, সে সবই দেখাবে, কারণ আসলে তার 11টা আছে, সে দেখাইছে 10টা। সো আপনি যদি ওই লিস্ট নিয়ে বলেন যে আমাকে সবগুলো দেখাও,
আপনাকে সবগুলো এসে দেখাবে, 11 নম্বরটা আপনি খুঁজেই পাবেন না। তো 11 নম্বরটা কনফার্ম করার জন্য কি করতে হবে? 11 নম্বরটা কোথায় আছে? ফ্লোরে আছে, যেটা শিটে নাই। তাহলে ফ্লোর হয়ে আপনাকে শিটে আসতে হবে, আপনাকে 11 নম্বরে আগে যাইতে হবে যে আমাকে এটা দেখাও। তখন সে এসে শিটে দেখাইতে পারবে না, মানে এটা তার রেকর্ডে নাই। তখন আপনি কি হচ্ছে, আপনার কিন্তু ও যে কম দেখায় নাই সেটাও কনফার্ম করতেছেন, বেশি দেখায় নাই সেটাও কনফার্ম করতে পারতেছেন। এই জিনিসটা কিন্তু হচ্ছে কমপ্লিটনেস বলে। কমপ্লিটনেস কমপ্লিট কমপ্লিট মানে কিন্তু এমন না যে 10টা ছিল 9টা দেখাইছে এটা কি কমপ্লিট, এরকম না। কমপ্লিট মানে হচ্ছে যে যা তাই, বেশিও না কমও না। ওইটা আপনি চেক করতে গেলে এই জন্য আপনি কিছু অ্যাসেট দেখবেন শীট থেকে ফ্লোরে, কিছু দেখবেন ফ্লোর থেকে শীটে। বুঝতে পারছেন? স্যার এটাকে কি ট্যাগ টু ফ্লোর, ফ্লোর টু ট্যাগ এই নামও বলা হয়? হ্যাঁ হ্যাঁ, নামটা আসলে ম্যাটার না, আপনি যদি কনসেপ্ট ঠিক থাকে আপনি যে নামে ডাকেন ইটস ফাইন। স্যার বাট শিট টু ফ্লোরে ব্রডলি যদি হয় তাহলে কি আন্ডারস্টেড থাকলে সেটা বের হয়ে যায়? শীট থেকে ফ্লোরে গেলে আনরাস্টেড থাকলে বের হয়ে যাবে, রাইট? না 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 সরি, ওভারস্টেড থাকলে বের হবে, ওভারস্টেড। আর ফ্লোর টু শিটে গেলে হচ্ছে আন্ডারস্টেড থাকলে বের হবে। রাইট। স্যার এগুলা কি ভ্যালুয়েশনের ক্ষেত্রে স্যার? না না, ভ্যালুয়েশন না, আপনি নরমালি অডিট করতে গেছেন যে কমপ্লিটনেস আপনাকে চেক করতে হবে না, যে ধরেন যে আমরা এই এতগুলো জিনিস দেখলাম, যে এই যে রিক্যালকুলেশন করলাম, অ্যাকুরেসি করলাম, ভ্যালুয়েশনটা করলাম, যেটা হচ্ছে যে স্যার এটা কি ইনভেন্টরি ক্ষেত্রে স্যার? ইনভেন্টরি ক্ষেত্রে মানে প্রোডাক্টের ক্ষেত্রে স্যার? ইনভেন্টরি প্লাস ফিক্সড অ্যাসেট, মানে ফিজিক্যাল যেগুলোর এক্সিস্টেন্স আছে সবই ইনভেন্টরিও আমরা কাউন্ট করি, আমরা ফিক্সড অ্যাসেটও কাউন্ট করি। ইনভেন্টরি ফিক্সড অ্যাসেটের ডেফিনিশন তো মানে আলাদা কেন, তো জানেন তো নাকি? জি স্যার, আলাদা। স্যার আসসালামু আলাইকুম। মানে ওয়ালাইকুম আসসালাম। স্যার যেটা আমি বলছিলাম যে ফিক্সড অ্যাসেট আর ইনভেন্টরি। স্যার জি ইয়াসিন। আমি এক জায়গায় অডিট করে আসার পরে আমি একটা রিপোর্ট দিছিলাম, এত আছে এত শর্ট আছে এত। এখন পরবর্তীতে আমি রিপোর্ট দিয়ে আসার পরে ওদেরকে সুযোগও দিছি যে আপনাদের এত এত কই, মানে 150 লিটার নাই একটা মেডিসিনারি। এরপরে আমি রিপোর্টটা আধা ঘন্টা বসেছিলাম, আমি বসে বসে আমার কাজ করছিলাম। ওদেরকে সময় দিয়েছি আমার এটা বের করে দেন। আমি চলে আসছি আধা ঘন্টা পরে, ওরা দেয় নাই, আমি সাইন নিয়ে ওদেরই সাইন নিয়ে আমি চলে আসছিলাম। এরপরে দিয়ে যাইয়া মানে আমি রিপোর্ট দেওয়ার পর ওদেরকে যখন ডাকছে তখন ওরা বলতেছে যে আমরা এটা পরবর্তীতে পাইছিলাম, মানে পরের দিন আমি যাইয়া শুনি। এখন এখানে আমার করণীয় কি বা আমি কি করতে পারি? বাট আমি তো রিপোর্ট নাই। রিপোর্টটা ইস্যু করে ফেলছিলেন নাকি? ইয়েস স্যার। রিপোর্ট ইস্যু করার পরে ওরা কি ছিল না ছিল ওটা আপনি শুনবেন কেন? ওটা তো আপনি তো যখন পান নাই জিনিসটা তখন তো ওদেরকে জানাইছেন, তারা তখনই রিপ্লাই দিত। যেহেতু তখন রিপ্লাই দেয় নাই, ওয়ান্স রিপোর্ট ইজ ইস্যুড, এবং তারা যদি বলে যেটা ছিল আমি দেখাতে পারিনি, ইট ক্যানট বি কনসিডার্ড, দ্যাটস ফাইনাল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো যেটা বলছিলাম যে এই যে আমরা প্রত্যেকটা জিনিস একটা করে চেক লিস্টে আমরা দেখতে যাচ্ছিলাম যে কি কি আমরা ঠিক করে যাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখলাম, এগুলো দেখলাম, এগুলো দেখলাম, সবই দেখলাম। আমরা তো এটাও কমপ্লিটনেসও দেখতে হবে। তো কমপ্লিটনেসের ডেফিনেশন এটা বলতেছিলাম যে নট আন্ডারস্টেটেড, নট ওভারস্টেটেড। সেটা বলতে গিয়ে আমরা এটা বললাম যে এই যে এটা চেক করতে গেলে আমাকে এই কাজটা করতে হবে, তাছাড়া আমরা শুধু একটা সাইড দেখতে পারবো আর একটা সাইড দেখতে পারবো না। ক্লিয়ার? সো এটা ভ্যালুয়েশন, এটা ছিল কমপ্লিটনেস চেক করার জন্য। ওকে, গট ইট এভরিওয়ান? ডান? জি স্যার। ওকে ওকে, এখন এই যে আমরা একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম যে এটা করতে আপনি যত স্মার্ট হইতে করতে পারেন আপনি করতে পারেন, এটা মানে প্রবলেম নাই। এগুলো তো আমরা অ্যাসেট নিয়ে কথা বলছিলাম, কমপ্লিটনেস নিয়ে। তো আমরা কিন্তু ওই যে বলছিলাম যে পিএনএল যেগুলো হয় এক্সপেন্স বা রেভিনিউ, সেগুলোর কমপ্লিটনেস কিভাবে দেখবো? মানে রেভিনিউ কমপ্লিটনেস বলতে কি বোঝায়? রেভিনিউ কমপ্লিটনেস বলতে যেহেতু রেভিনিউ ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, সো আমি তো ফিজিক্যালি শিট টু ফ্লোর, ফ্লোর টু শিট দেখতে পারবো না। তো রেভিনিউর ক্ষেত্রে আমরা কি করতে পারি? রেভিনিউর ক্ষেত্রে বলছিলাম যে একটা ক্লায়েন্টের রেভিনিউ আসলে আমরা মানে রেভিনিউ টোটাল কত দিনের হবে, সেটা হবে যে ওর যে অ্যাকাউন্টিং পিরিয়ড, মানে ধরেন 2020 সালে যদি অডিট করতে গেছেন, তাহলে 2020 সালে 1st অফ জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, মানে 1st অফ জানুয়ারি 12টা 1 থেকে শুরু করে 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত বা 11টা 59 যাই হোক, এই যে টাইম পিরিয়ড,
এই টাইম পিরিয়ডের মধ্যে যে রেভিনিউ গুলো সে জেনারেট করছে সেটাই হচ্ছে তার রেভিনিউ হবে। এখন 2021 সালের 1 জানুয়ারিতে একটা রেভিনিউ সে জেনারেট করছে, সেটা তো 21 সালের রেভিনিউ, সেটা তো 20 সালের রেভিনিউ না। এখন কি হতে পারে, এখন ধরেন আপনার রেভিনিউ সব কাজ করে ফেলেন, অ্যাকুরেসি, তারপরে হচ্ছে এক্সিস্টেন্স, অকারেন্স, এগুলো দেখে ফেললেন, হ্যাঁ, প্রেজেন্টেশন হাবিজাবি সব দেখে ফেললেন। এখন ধরেন কমপ্লিটনেস যখন চেক করতে যাবেন, কমপ্লিটনেস মানেই হচ্ছে যে ও যে রেভিনিউ 100 টাকা বলতেছে এটা 90 টাকা হতে পারে বা 110 টাকা হতে পারে। এখন 90 টাকাকে সে যে 100 টাকা বলতেছে, এইটা আপনি যে চেক করতে যান, মনে করেন যে সে 100 টাকা বললো, এখন আপনার মনে হচ্ছে যে এটা হয়তো 90 টাকা, সে আমাকে 100 টাকা বলতেছে। এটা কিভাবে বের হবে? এটা বের হবে ওই যে আপনাকে যে 100 টাকার সে ডিটেলস দিল, আপনি বললেন যে আমাকে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের টোটাল ট্রানজাকশন যেগুলো আমার হয়েছে 100 টাকার, সবগুলো হচ্ছে আমাকে একটা লিস্ট দাও বা একটা শিডিউল দাও। শিডিউল দিল আপনাকে, এবং আবার এগেইন ধরেন ওদের ট্রানজাকশন ভলিউম অনেক কম, মনে করেন 12 মাসে 12টা সেল হয়, তাহলে বুঝতে সুবিধা আপনার। এখন মনে করেন যে ওদের রেভিনিউ দেখাচ্ছে 120 টাকা, 12 মাসে 12টা সেল, প্রত্যেকটা ফর এক্সাম্পল 10 টাকা করে হয়েছে এক একটা ট্রানজাকশন। এখন মনে করেন আপনাকে বললো যে আমার সারা বছরের রেভিনিউ হচ্ছে 120, তখন আপনি বলেন ডিটেলস দাও। ডিটেলস হচ্ছে আপনাকে ধরেন 12টা রেভিনিউ দিল, যে 12 মাসে 12টা রেভিনিউ 10 টাকা করে 120 টাকা। এখন এই 12টা রেভিনিউ নিয়ে যখন আপনি কাজ করবেন, প্রত্যেকটা যদি আপনি দেখেন, এভিডেন্স দেখেন, হ্যাঁ, যে ঠিক আছে এটা এভিডেন্স দাও, প্রত্যেকটা 12টা এভিডেন্স দেখে ফেলছেন। এখন এই 12টা এভিডেন্স যখন আপনি চাইছেন, তখন মেবি একটা এভিডেন্স আপনাকে সে দিতে পারে নাই, মেবি ওই বছর একটা সেল হয় নাই, কিন্তু সে আপনাকে এমনি রেকর্ড করে রাখছে, বেশি দেখাচ্ছে। সো এই যে 120 টাকা সে দেখাচ্ছে, মেবি এর মধ্যে 10 টাকা হয়তো তার ওই একটা ট্রানজাকশন হয় নাই। তাহলে আপনার ধরেন মাইন্ডসেট যদি এরকম হয়, এটা হওয়া উচিত 110 টাকা, সে দেখাচ্ছে 120 টাকা, মানে বেশি দেখাইতেছে। এইটা হচ্ছে আপনি ওর কাছে শিডিউল নিয়ে অডিট করে ধরতে পারবেন। কারণ আপনি যখন প্রত্যেকটা চাবেন ওর কাছে ডকুমেন্ট, একটা ডকুমেন্ট দিতে পারবে না, তখন বলবেন তুমি বেশি দেখাইছো, তোমার তো 12টা হয় নাই, হয়েছে 11টা। কিন্তু মেবি তার হয়তো এই বছরে একটা সেল হঠাৎ করে বেশি হয়েছিল কোনো কারণে, মানে তার রেভিনিউ ছিল 130 টাকা, সে দেখাইছে 120 টাকা, বাকি 10 টাকা সে রেকর্ডই করে নাই এই বছরে। হয়তো ইচ্ছা করে কি করছে, এই বছরের রেভিনিউ কিন্তু সে 2021 সালের সিস্টেমে 2021 সালে এন্ট্রি দিয়ে রাখছে, যেটা আমি 21 সালে দেখাবো, তার ইচ্ছা এটা। এখন এই ক্ষেত্রে এই 10 টাকা যে সে কম দেখায় নাই, এইটা আপনি ওই 12টা ট্রানজাকশন নিয়ে যতই অডিট করেন, আপনি কিন্তু এটা পাবেন না। কারণ কি ওই 12টা আপনি পাবেন, সবই পাবেন, আপনি বলবেন ওকে ফাইন 120 টাকা ঠিক আছে, কিন্তু এটা যে 130 টাকা না, এটা আপনি কিন্তু কনফার্ম করতে পারতেছেন না। তো ওইটা কনফার্ম করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে বলতে হবে ওকে ফাইন, তুমি 2021 সালের যে 1 মাস বা 2 মাসের যে রেভিনিউ জেনারেট করছো, তুমি আমাকে সেই শিডিউলটা দাও। তখন সেই শিডিউল নিলেন আপনি, দেখালো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নিলেন, নিয়ে দেখবেন যে ওমা একটা এন্ট্রি সে জানুয়ারিতে দিয়ে রাখছে, কিন্তু এই এন্ট্রি যখন ডকুমেন্ট দেখতে গেছেন, তখন দেখছেন এই সেলটা হয়েছিল হয়তো ডিসেম্বরে 2020 সালের অথবা অক্টোবরে। তখন আপনি বলবেন যে ভাই এই সেলটা তো 2020 সালে হয়েছে, এটা আপনি 21 সালে কেন দেখাইছেন, এটা তো 20 সালে দেখানো উচিত। তখন তো কর, তার মানে তোমার 20 সালের রেভিনিউ 120 টাকা না 130 টাকা। তো এই যে 20 সালের রেভিনিউ সে বেশি দেখাইতেছে, এইটা আপনি কনফার্ম করতে পারবেন হচ্ছে 20 সালেরটা নিয়ে কাজ করলে। আর 20 সালের রেভিনিউ তো কম দেখাইতেছে, এটা আপনি কনফার্ম করতে পারবেন হচ্ছে 2021 সালেরটা সহ যদি আপনি দেখেন, তাইলে মাত্র কনফার্ম করতে পারবেন। সো আপনার 2020 আর 21 এর মধ্যে কাট অফ ডেট কি? কাট অফ ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2020, এটা কাট অফ ডেট। সো কাট অফ টেস্টিং আমরা বলি, কাট অফ টেস্টিং হচ্ছে এই কাট অফ ডেটের বাইরে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হয়। কাট অফ ডেটের ভিতর তো আপনি কাজ করবেনই বাই ডিফল্ট, এই বাইরে গিয়ে হচ্ছে আপনি পরের কিছু ট্রানজাকশন দেখবেন যে এগুলো আসলে আগের বছরের কিনা। এটাকে বলে কাট অফ টেস্টিং বা কমপ্লিটনেস চেক, মানে ফর দ্য রেভিনিউ বা এক্সপেন্স। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার আমি এর আগে ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানিতে একটা অডিট করছিলাম, তো ওখানে দেখলাম যে ওদের ম্যানেজমেন্টও জানে, ওরা মাসের 25 তারিখে মাস ক্লোজ করে দেয়। মনে করেন যে 25 ডিসেম্বর ওদের মাস ক্লোজ, আর 26 তারিখে যেটা হবে সেটা পরবর্তী যে ইয়ারে পড়বে। এখন ওটা ওদের ম্যানেজমেন্টে যারা ম্যানেজমেন্টে আমাদেরকে ওরা বললো যে আমাদের প্রত্যেক মাসে 25 তারিখে আমাদের মাস শেষ, আমরা 25 টু 25 হিসাব করি, আমরা 25 তারিখে পরে আর ওই মাস কাউন্ট করি না।
এখন এই হুম। ক্ষেত্রে ওটা তো যদি এই মাসের ইনকামও হয় সে পরের মাসে হুম। দেখাচ্ছে। এখন আমরা চাইলেও কিছু করতে পারি না, কারণ ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, ওরা বলছে হুম। যে না আমরা মাস ক্লোজ করি 25 তারিখে, তার কারণে আমরা এটা পরেই দেখাই। এখন এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা? আছে, দেখবেন যে আপনি সবসময় যে আপনার ডিসিশন স্ট্রিক্ট থাকবেন সেটা না, আপনি দেখবেন যে ও যে এমনটা বলতেছে সেটা আসলে কতটুকু কাছাকাছি। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে যেটা হয়, যদি ওরা 25 তারিখে আসলে মান্থ ক্লোজিং করে, সব কোম্পানিতে মোটামুটি 25 তারিখে করে। কেন করে? মান্থ ক্লোজিং এই সেন্সে করে না, তারা 25 তারিখে ডেটা নিয়ে হচ্ছে ক্লোজ করা শুরু করে, বাকি 5 দিন এটা হচ্ছে পরে কিন্তু ঠিকই করে, কিন্তু ওটা এই বছরে রেকর্ড করে। ইন ইউর কেস যদি কোম্পানি এটা সিদ্ধান্ত নেয় যে লাস্টের 5 দিন হচ্ছে পরের বছর সে দেখাবে, ফর সিম্পলিসিটি, মানে তাদের কি হয়, অনেক সময় টাইট ডেডলাইন থাকে, বাকি 5 দিন এটা নিয়ে কাজ করতে গেলে ওয়েট করতে হয়, ওটা তাদের হয়তো কোনো একটা ডেডলাইনে মিট করতে পারে না। সো তারা এই জন্যই তারা করে, ওদের শিপিং হ্যাঁ, লাইনের যদি সাথে এরকম চলতে হয়। দেখেন একটা ভুল যদি প্রতি বছরই করে সেক্ষেত্রে কিন্তু আসলে ভুলটা ঠিক হয়ে যায় কিভাবে, আমি আপনাকে বলি। যদি এই সিদ্ধান্ত সে নিয়েই থাকে যে বাকি 5 দিনেরটা সে পরের বছর দেখাবে, তার মানে কি এই বছরে গত বছরের 5 দিনেরটা অলরেডি আছে। আছে স্যার, থাকে স্যার। ঠিক কিনা? ঠিক কিনা? সো আমি যদি ধরেন এভাবে দেখি যে মোটামুটি 5 দিনেরটা প্রতি বছরই পরের বছরে যায়, তাহলে আলটিমেটলি কিন্তু 2020 সালের এই অডিট যখন করতে গেছেন তখন হয়তো প্রথম বছর প্রবলেমটা হচ্ছে যে ঠিক আছে 20 সালে একটু কম দেখাইতেছে, কিন্তু 21 সালে যে 20 সালেরটা দেখাইলো, আবার 21 সালের 5 দিনেরটা আবার 22 সালে দেখাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু 21 ঠিক হয়ে গেছে অটোমেটিক, সে প্রথম 5 দিন নিচ্ছে আগের বছর থেকে, আর এই বছরের 5 দিন পরের বছর পাঠিয়ে দিচ্ছে। তো প্রতি বছরে কিন্তু ওভারঅল ওর রেভিনিউ একই থাকবে, বা হয়তো 1-2% ডেভিয়েট করবে। সো ইন দ্যাট কেস ইটস ওকে ফাইন, যদি আপনারা ম্যানেজমেন্টে এরকম ডকুমেন্ট তারা করে থাকে এবং ম্যানেজমেন্ট সবাই অ্যালাইন, হ্যাঁ, বিওডি মানে বিওডির অ্যাপ্রুভাল আছে, তাহলে আপনি ইউ ক্যান কনসিডার ইট। থ্যাংক ইউ স্যার। আদারওয়াইজ নট। শুধু কোন পার্টিকুলার কোন এক বছর এটা করলে সেটা হবে না। সেটা যদি আপনার বোর্ডের অ্যাপ্রুভালও নেয় যে শুধু আমরা এই বছরে এটা করতে চাচ্ছি যে 5 দিনের রেভিনিউ রেকগনাইজ করব না, তাহলে কিন্তু আবার সেটা ঠিক হবে না। তার মানে এই বছর তুমি কেন করবে? এই বছর কোন একটা লজিকে তোমার তো ইচ্ছা হচ্ছে এটা এই বছর কম দেখাবে, সেই জন্যই এটা তো তুমি আপনার এলাও করতে পারেন না। যদি তার প্রসেসটা মানে পলিসিটা হয়, সেটা দ্যাট উইল বি অ্যাপ্লিকেবল ফর এভরি ইয়ার্স, নট এ পার্টিকুলার ইয়ার। যে পার্টিকুলার কোন ইয়ারের জন্য সে করতে চায়, এর জন্য বোর্ড ডকুমেন্ট কেন? যে সে শেখ হাসিনা বলে, তাও আপনি হচ্ছে এটা স্বীকার করবেন না যে না এটা তো লজিক্যাল না। তো এটা আপনার অবজারভেশন, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার আমরা তো অডিটটা করি স্যাম্পল বেসিসে, তাহলে আমরা যদি রেভিনিউ এভাবে 100% চেক করি, 100% ডকুমেন্ট, তাহলে তো এখানে স্যাম্পল বেসিসটা হচ্ছে ডিনাই করতেছে, মানে 100% চেক হচ্ছে না না, এখানে। আমি কিন্তু আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছিলাম, যদি আমি 100% চেকও করি তারপরেও এখানে যে কম বুক হয় না সেটা আমি পাবো না খুঁজে। কারণ কি, যে একটা জিনিস আনেই নাই সে। আমরা তো 100% কখন করবো না, আমরা তো স্যাম্পলিং মেসেজই করব। কিন্তু আমি বলতেছি যে ধরেন স্যাম্পলিং এর মধ্যে আপনি স্যাম্পলিং মেসেজে করে এই বছর যে রেভিনিউ সে কম দেখায় নাই সেটা আপনি কনফার্ম করতে পারবেন, বা সরি বেশি দেখায় নাই সেটা কনফার্ম করতে পারবেন, বাট কম যে দেখায় নাই সেটা কিন্তু আপনি স্যাম্পলিং কেন আপনি ফুলটা দেখলেও কনফার্ম করতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? আউট অফ বক্সে গিয়ে কাজ করতে হবে, মানে ওই পিরিয়ডের বাইরে গিয়ে কাজ করতে হবে। সেটা বোঝানোর জন্য বলছিলাম যে যদি এই বছরের ফুলটাও আপনি অডিট করেন, তারপরে এই বছর যে কোনো কিছু কম রেকর্ড করে নাই সেটা আপনি পারবেন না, সেটা আপনাকে কনফার্ম করতে হবে কি পরের বছরের কিছু কাজ করে আর কি। সেটা বোঝাইতে গিয়ে বলতেছিলাম, বাট আমরা স্যাম্পলিং ই করব। স্যার সেক্ষেত্রে কি আমরা স্যাম্পল বেসিসে যখন অডিট করি তাহলে কি কমপ্লিটনেস অ্যাসারশনটা কভার হচ্ছে? হ্যাঁ, মানে কমপ্লিটনেস হচ্ছে আপনার প্রসিডিউরটা আপনি পারফর্ম করছেন, বাট এগেইন এই যে আমি বললাম যে আমরা যে অডিট রিপোর্ট ইস্যু করি সেটা কখনোই হচ্ছে কনক্লুসিভ হয় না বিকজ অফ স্যাম্পলিং বেসিস। এখন আপনি বলতে পারেন যে আমার স্যাম্পলের মধ্যে আমি তো 100টা কখনো চেক করবো না, আমি 50টা চেক করছি বা 70টা চেক করছি, সেখানে কোনো ঝামেলা হয় নাই, সেটা ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি বাকিগুলো ঠিক আছে। ঠিক আছে, সেটার সাথে কমপ্লিটনেস এর কোনো রিলেশন নাই। মানে আপনি স্যাম্পলিং এ কাজ করতেছেন বাট ধরে নিচ্ছি যে আপনি পুরোটার উপরে কাজ করলেন, ঠিক আছে? এখন মনে করেন আপনি তো বুঝতে পারবেন হয়তো ভাত রান্না করছেন, এখন ধরেন এক পাতিল ভাত রান্না করলেন আপনি, এখন ওই পুরো পাতিলের ভাতটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা পুরো প্রত্যেকটা ভাত টিপে টিপে দেখি না, একটা দুইটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে পাতিলের ভাত ঠিক আছে। এখন আর এক পাতিল যে ভাত ছিল না সেটা আপনি ওই পাতিল না দেখলে তো বুঝতে পারবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা যে স্যাম্পল টেস্ট করছি, স্যাম্পলের কমপ্লিটনেস আমরা টেস্ট করছি সেক্ষেত্রে, মানে 100% তো রাইট কমপ্লিটনেস রাইট, আমরা। স্যাম্পল নিয়ে আপনি কাজ করতেছেন বাট আপনি কথা করতেছেন হচ্ছে পুরোটার উপরে।
ওকে স্যার। মানে আবার Yes, যদি sir. বলি, আপনাকে এক পাতিল ভাত দিল, তারপর বলো যে এই ভাতটাকে সিদ্ধ ঠিক মতো হয়েছে কিনা, সেই এক পাতিল ভাত সিদ্ধ হয়েছে কিনা সেটা ডিসিশন নেবেন হচ্ছে ওই পাতিলের কয়েকটা জিনিস দেখে, কয়েকটা ভাত দেখে, রাইট? Yes, sir. এখন আপনি কি বলবেন যে আমি যেহেতু পুরো পাতিলের সবগুলো ভাত টিপে টিপে দেখি নাই, সো পুরো পাতিল নিয়ে আমি কথা বলবো না। আপনি কিন্তু পুরো পাতিলে ভাত সিদ্ধ হয়েছে কিনা সেটা বলতে পারবেন কয়েকটা ভাত দেখলেই, রাইট? সো কয়েকটা ভাত দেখা মানে কিন্তু এমন না যে আপনি পুরোটা দেখেন নাই, আপনি পুরোটাই দেখছেন এই ওয়েতে। আপনি কয়েকটা দেখেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে পুরোটা ঠিক আছে, ভাতগুলো সিদ্ধ হয়েছে। কিন্তু ওর যে আরেকটা ছোট পাতিলে ভাত ছিল যেটা আপনাকে দেখাই নাই, সেটা তো আপনি এই পাতিলের ভাত টিপে বলতে পারবেন না, তার জন্য আপনাকে ওই পাতিলের ভাতও দেখতে হবে, রাইট? Yes, sir. এটাকে হচ্ছে কমপ্লিটনেস বলে, ঠিক আছে? যে আপনি সবগুলো দেখছেন, সিদ্ধান্ত আপনি যতটুকুর উপরেই নেন, যতটুকু করেই আপনি সিদ্ধান্ত নেন, বাট সিদ্ধান্ত ওভারঅল সবগুলোর উপরে নিতে পারছেন, কোন একটা পার্টিকুলার পার্ট নিয়ে আপনি সিদ্ধান্ত নেন নাই, ঠিক আছে? Okay, sir. স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, শিওর। তো হচ্ছে স্যার ভ্যালুয়েশন আর মেজারমেন্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আসলে যদি মেজারমেন্ট বলেন তাহলে মেজারমেন্ট আসলে সবগুলো কিভাবে, আপনি যে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড থাকে সেগুলো হচ্ছে কিছু প্যারাতে ভাগ করা থাকে, স্কোপ থাকে, রিকগনিশন থাকে, হ্যাঁ, তারপরে মেজারমেন্ট থাকে, তারপরে হচ্ছে ডিসক্লোজার থাকে, প্রেজেন্টেশন ডিসক্লোজার। এখন ধরেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে এইভাবে সাজেস্ট করে যে ধরেন একটা রেভিনিউ, একটা সেল একটা ধরেন কোন একটা জিনিস সেল করলো, এখন সেল তো সবসময় করতেছে, এই সেলটা ঠিক কোন পয়েন্টে রিকগনাইজ করতে হবে, ওই যে রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার না হওয়া পর্যন্ত। তো সেসব ডেফিনেশন মিট করে কোন পয়েন্টে গিয়ে, সেই পয়েন্টে এই সেলটা সে রিকগনাইজ করছে কিনা, এইটা নিয়ে আপনি আলাপ করবে হচ্ছে রিকগনিশন যে ক্রাইটেরিয়া আছে সেগুলো। এখন আপনি দেখেন রিকগনিশন ক্রাইটেরিয়া মিট করে ফেলছে, মানে একটা সেল হয়েছে ধরেন 10 টাকা, প্রথমে আপনাকে দেখতে হবে যে এই সেলটা আসলেও এই বছরে সে রিকগনাইজ করতে পারে কিনা, সেই ক্রাইটেরিয়া গুলো বলা থাকবে রিকগনিশন ওই প্যারাগুলোতে, যে কি কি ডেফিনেশন মিট করলে সে একটা সেল রিকগনাইজ করতে পারে বা একটা অ্যাসেট রিকগনাইজ করতে পারে। ফর এক্সাম্পল, একটা অ্যাসেট সে হয়তো অর্ডার দিচ্ছে, এখনো আসে নাই বা এখনো ইউজুয়াল কন্ডিশন আসে নাই, যখন পর্যন্ত ইউজুয়াল কন্ডিশনে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফিক্সড অ্যাসেট হিসেবে কাউন্ট করি না, এটাকে বলি হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস বা সামথিং, যে খরচগুলো হয়েছে। সো এই যে রিকগনিশন কোন পয়েন্টে সে মিট করবে সেই পয়েন্ট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, সেই পয়েন্ট পর্যন্ত সে ওয়েট করছিল কিনা এবং সেই পয়েন্টেই সে সেলটা রিকগনাইজ করছে কিনা সেটা হলো রিকগনিশন ক্রাইটেরিয়াতে বলা থাকে। এখন ধরেন পয়েন্ট মিট করছে, পয়েন্ট সে সেলটা রিকগনাইজ করছে, নেক্সট স্টেপ হচ্ছে যে সেলটা আসলে কত টাকা হওয়া উচিত ছিল, সেই টাকার অ্যামাউন্টটা সে ঠিক মতো করছে কিনা, এটাকে বলে মেজারমেন্ট। স্যার এটা কি ইনপুট আউটপুট মেথডের সাথে রিলেটেড কাইন্ডা? ইনপুট আউটপুট মেথড ধরতে পারতেছি না, এটা কোনটা নিয়ে বলতেছেন? ওই যে যেটার কথা বললেন স্যার, কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস যদি থাকে কতটুকু আমি রিকগনিশন করব রেভিনিউ হিসেবে, সেটা কথা বলতেছি স্যার। দুইটা আছে ও আচ্ছা, আপনি রেভিনিউ নিয়ে কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওটাও রিলেট করা যায়। আপনি মানে রেভিনিউ হিসেবে কখন আপনি এটাকে নিয়ে আসবেন, সেই পয়েন্ট মিট করতে হবে। এখন কথা হচ্ছে যে পয়েন্ট মিট করলো কিন্তু কত টাকায়, সেটা নিয়ে আমরা মেইনলি কাজ করি। সেই কত টাকায় করতে গেলে কিন্তু এই তখন যে অ্যাকুরেসি ভ্যালুয়েশন এগুলো দেখি। সো এই যে অ্যাকুরেসি ভ্যালুয়েশন এগুলো কিন্তু সব মিলে হচ্ছে মেজারমেন্ট, শুধু ভ্যালুয়েশনটা না, সবগুলোই মেজারমেন্ট। মেজারমেন্ট হচ্ছে কত টাকায় সে টোটাল রিকগনাইজ করলো। এখন জনগণ আমাদের মাফ করবে, ফর এক্সাম্পল রিসিভেবল মানে আমাদের আদেব খান একটা কথা বলতো যে এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এগুলোর যে ইয়াগুলো, যে সেকশন গুলা, রিকগনিশন, মেজারমেন্ট, তো মেজারমেন্টে গিয়ে ওরা একটা ভুল করছে আমরা ধরতে পারিনি, সেটা আমাদেরকে পরবর্তীতে রিভিল হলো আর কি, জনগণ আমাদের মাফ করবে যে হইতেই পারে ক্যালকুলেশন এরকম। ফর এক্সাম্পল, একটা সেল একটা বছর হয়েছে, ক্লায়েন্ট রিকগনাইজ করছে 100 টাকায়, আসলে সেলটা হওয়া উচিত ছিল 110 টাকা, মানে মেজারমেন্টের সমস্যা আর কি। 110 টাকা বা 90 টাকার কথা হওয়া উচিত ছিল, কিন্তু ক্লায়েন্ট রেকর্ড করছে 100 টাকায়, আমরাও সাইন করে দিয়ে আসছি 100 টাকায়, মানে আমরা ধরতে পারিনি যেটা 90 টাকা হওয়া উচিত ছিল। পরবর্তীতে এটা ধরা পড়লো যে ক্লায়েন্ট একটা সেল করছে 90 টাকায়, সে রেকর্ড করছিল 100 টাকায়, অডিটর অডিট করে 100 টাকার উপরে সাইন করে আসছে, অডিটর ধরতে পারে নাই যেটা 90 টাকা হওয়া উচিত ছিল।
তখন আপনি এক্সপ্লেন করতে পারবেন যে হ্যাঁ মানে সে এইভাবে ক্যালকুলেট করছিল, আমরা ওইভাবেই চিন্তা করছিলাম যে এইভাবে হওয়া উচিত, বা ওই জিনিসটা আমাদের মিস হয়ে গেছে, আমরা ওটা খেয়াল করিনি, ধরতে পারিনি। হ্যাঁ, সাথে যার একটা ইয়ে ছিল, হাবিজাবি দিয়ে আপনি মাপ পাবেন। কিন্তু রিকগনিশন মানে একটা সেল হয়েছিল, ক্লায়েন্ট রেকর্ডই করে নাই, আপনিও ধরতে পারেন নাই, হোক সে 10 টাকা 15 টাকা 20 টাকা যাই হোক, এটা যখন রিভিল হবে যে একটা ক্লায়েন্টের একটা লাইবিলিটি ছিল কিন্তু সে রেকগনাইজ করে নাই এবং অডিটরও ধরতে পারে নাই, সেই ক্ষেত্রে কিন্তু টাফ হয়ে যাবে, আপনাকে মানুষ মাফ করবে না। তুমি ধরতেই পারো নাই মিয়া, টাকা যাই আসল, তুমি তো জানোই না যে এটা রেকগনাইজ হয় না। এই জায়গাটা হচ্ছে আমাদের অনেক কনসিয়াস থাকতে হবে, ঠিক আছে? এই জন্য কিন্তু এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার অ্যাসেটের দাম হয়তো সে বলছে 100 টাকা, ধরেন 10টা ল্যাপটপ নিয়ে যেটা আমরা এক্সাম্পল দিচ্ছিলাম সেটাতে যদি যাই, সে বললো যে 10টা ল্যাপটপ ভাই 100 টাকা দাম, আসলে হওয়া ছিল 110 টাকা, আপনিও 100 টাকা সাইন করে দিয়ে আসছেন, পরবর্তীতে ধরা পড়লো কি যে এই ল্যাপটপ গুলো হওয়া ছিল 110 টাকা, কিন্তু তারা রেকর্ড করছে 100 টাকা এবং আমরা ওটা ধরতে পারিনি, জনগণ আপনাকে মাফ করবে। কিন্তু ধরেন একটা ল্যাপটপ সে রিকগনাইজ করে নাই, আপনি ওটা ধরতেই পারেন নাই, হয়তো একটা ল্যাপটপ আরো একটা ল্যাপটপ ছিল সেটা সে রেকর্ড করে নাই, এটা পরে ধরা পড়লো, জনগণ কিন্তু মাফ করবে না। যে আপনাকে বলছে 10টা ল্যাপটপ, আপনি ওর ডকুমেন্ট দেখে চলে আসছেন, 10টাই আছে কিনা সেটা দেখেন নাই, বা আরো একটা ছিল ওটা দেখেন নাই, ওই যে জিনিসগুলো আর কি, এগুলো খুব কনসাস থাকতে হয় যে ওই লেভেলে যেন আমরা ভুলটা না করি, গ্রস মিস্টেক যেন না করি। অ্যামাউন্ট একটু এদিক সেদিক সবসময়ই হয়, ইটস ফাইন। স্যার যদি ভুল ধরার পর ওরা বুঝতে পারলো যে ধরে ফেলছে, এখন ওরা বললো যে আমরা ট্যাক্স বেট ফাঁকি দেওয়ার জন্য এগুলা করছি, এখন সেক্ষেত্রে কি করা উচিত স্যার? না, এটা করতে পারবে না। ট্যাক্স ভ্যাট ফাঁকি আর ট্যাক্স যখন পড়বেন তখন দেখবেন ট্যাক্স ইভেশন আর ট্যাক্স অ্যাভয়েডেন্স কথা থাকে। হ্যাঁ, তো ট্যাক্সকে অ্যাভয়েড করার জন্য যদি আইনের মধ্যে থেকে তারা করে দ্যাটস ফাইন, কিন্তু সে ট্যাক্স দিতেই চাচ্ছে না, মানে ইলিগালি ফাঁকি দিতে চাচ্ছে, সেক্ষেত্রে যদি এটা আপনাকে বলেও, আমরা কিন্তু অডিট সময় বলি, আমরা অডিট কিন্তু কয়েকটা জিনিস নিয়ে করি, একটা হচ্ছে অডিট স্ট্যান্ডার্ড, যেটা আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করে অডিট করি, আর এটার সাথে লিঙ্ক করি কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে সে কাজটা করছে কিনা, প্লাস লোকাল লস রেগুলেশন এগুলা সে কমপ্লাই করছে কিনা। ইভেন আপনাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটাও সাজেস্ট করে যে যদি কোনো ক্ষেত্রে লোকাল যে ল আছে সেগুলোর সাথে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কনফ্লিক্ট করে, দেন লোকাল ল উইল সাস্টেইন। বুঝেন আপনি ব্যাপারটা? আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পাত্তাই দিচ্ছে না। লোকাল ল কি? লোকাল হচ্ছে ট্যাক্স ল অথবা কোম্পানি ল, বা বাংলাদেশ ব্যাংক অনেক গাইডলাইন ইস্যু করে, সেগুলো কিন্তু আমাদের দেখতে হয়। তো যদি এমন হয় যে এই লোকাল ল সে ফলো করে নাই, তাহলে কিন্তু একটা বড় ইস্যু, কারণ আপনাকে ওটাই ফোকাস থাকতে হবে যে হ্যাঁ সে ট্যাক্স ল ফলো করে। এই জন্য কিন্তু দেখবেন যে আমরা বিভিন্ন যখন ভাউচিং করি তখন দেখি ট্যাক্স ভ্যাট ঠিক মতো কাটছে কিনা, ট্যাক্স ভ্যাট জমা দিচ্ছে কিনা, এগুলো দেখতে হয়। তো উল্টা দেশে বলে যে ট্যাক্স ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য করছে, তাহলে তো একটা বিশাল ইস্যু। স্যার আমি একটা কোম্পানিতে গেছিলাম, ওরা বললো যে আমি গেছে বছর মানে 1 কোটি টাকার মতো ট্যাক্স দিছি, মানে ট্যাক্স ভ্যাট। এখন আমি এই বছর দিতে চাচ্ছি না, এখন আমি তো সিনিয়র ভাইয়ের সাথে গেছি, এখন ওই ভাইকে বললো যে আমি অ্যাকাউন্টস মিলাই দিব, তো বললো যে আমি জুনিয়র তো এই জন্য আমি আর কিছু বলিনি আর কি, আমি কোশ্চেনও করি নাই। না এটা করতে হবে কেন? দেখলাম ওনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো আমি জিজ্ঞেস করলাম, পরে বললো যে ওর যদি এরকম না করে দিও তো আমাদের ফার্মে থাকবে না, তো আরেকটা ফার্মে চলে যাবে। তো এই ক্ষেত্রে কি করা উচিত? এটা নিয়ে কি করা উচিত? আমরা ওই যে আমার চ্যাপ্টার 10 থেকে আমরা পরবর্তী 15-16 কোনটা আছে সেগুলো দেখবো, পরে চ্যাপ্টার গুলোতে এগুলো নিয়ে ডিটেলস আলাপ করবো। হ্যাঁ, এখন আলাপ করতে গেলে এটা কভার হবে না, এটার একটা সলিউশন আছে। হ্যাঁ, এটা সলিউশন আমরা ওই ক্লাস আলাপ করবো, ঠিক আছে? ওটা অটোমেটিক চলে আসবে আপনার এই কোশ্চেনের অ্যান্সার ওইখানে। তো এই ধরনের ইস্যু পাবেন সামনে আপনারা, ওইটা সলভ করার আছে, মানে কিছু গাইডলাইন আছে, সেগুলো আমরা পরে আলাপ করবো। ওটা একটু মানে বেশ বড় আর কি। হ্যাঁ, তো ওই কোশ্চেনটা আমরা পরের জন্য পার করে রাখলাম, ঠিক আছে? স্যার আমি এখন যে কোম্পানিতে আছি, অডিটে আছি, সেই কোম্পানিতে লাস্ট ইয়ার অডিটে 18-19 অডিটে প্রায় যারা অডিট করছে ওরা প্রায় 1 কোটি টাকার ইনভয়েস ওভারলুক করছে। এরা অ্যাকাউন্টস এন্ট্রি দেয় নাই, ওরাও খেয়াল করে নাই। খেয়াল না করার রিজন হচ্ছে এটাই, ওদের ডাবল ইনভয়েস হয়, একটা সেলের এগেইনস্টে ইনভয়েস দুইটা, একটা ওভারসিজ একটা লোকাল। তো দেখা যাচ্ছে লোকালটাই প্রফিট হয়ে যায় আর ওভারসিজটা ওরা আর খেয়াল করে নাই। দ্যাট মিনস 1 বছর পর দেখা গেছে প্রায় 1 কোটি টাকা ওভারসিজ পড়ে আছে, এরা টাকা ক্লেমও করে ওরা দেয় নাই।
পরে অডিট শেষ, ওরা রিপোর্ট সাবমিট করে ফেলছে, সব ক্লোজ। দেন অ্যাকাউন্টসে যখন ওরা আবার রিচেক করছে, তখন অ্যাকাউন্টসে ধরা খেয়েছে। এখন অ্যাকাউন্টস থেকে পরে 1 কোটি টাকা ক্লেম করছে, মানে ওরা 80 লাখ টাকার মতো দিছে, বাকিটা দেয় নাই। তো বলতেছি তাহলে যে যারা অডিট করছে তারা তাদের যে লেকিংসটা, এটা আমরা কিভাবে ডিফেন্ড করব? এগুলো ডিফেন্ড করার দেখেন ওই দুইটা, একটা হচ্ছে যে নাম্বার 1 যদি এমন হয় যে আপনার যে প্রসিডিউর পারফর্ম করার কথা সেগুলো আপনি করছেন, যেটা বললাম কমপ্লিটনেস, হ্যাঁ, বা ওই বছরে যে আপনাকে শিডিউল দিছে সেগুলোর মধ্যে ওটা ছিল না, আপনি পরের বছরের কিছু ট্রানজাকশন নিয়েও কাজ করছেন সেগুলোতেও ছিল না। সো এটা হচ্ছে আপনার কোনো কিন্তু ফল্ট না, এটা হচ্ছে ক্লায়েন্টের প্রবলেম। আর ক্লায়েন্ট এটা আনেই নেই, কোথাও আনেন নাই, এই বছর না পরের বছর না, ধরেন রেকর্ডই করে নাই। সো এটা, হ্যাঁ, এটা সলিউশন দুইটা। ইউ ক্যান ডিফাইন ইট অ্যাজ ফ্রড, যে ক্লায়েন্ট ফ্রড করছে, এটা ইচ্ছা করে নাই। আর আপনার রেসপন্সিবিলিটি ফ্রড ডিটেকশন না, যেটা আপনি ওই যে এনগেজমেন্ট লেটারে বা সব জায়গায় বলে দিবেন যে ম্যানেজমেন্ট কি অডিটরস রেসপন্সিবিলিটি, একটা প্যারা থাকে, সেখানে বলে দিবেন যে উই আর নট হিয়ার টু ডিটেক্ট এনি ফ্রড, হাউএভার ইফ ইউ ফাইন্ড এনি ফ্রড উইল রিপোর্ট দ্য ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি। এটা আপনি বলে দিবেন, ফাইন। বাট এটা আপনাকে ইউ ক্যান পার্ক ইট অ্যাজ অর ইউ ক্যান ডিফাইন ইট অ্যাজ ফ্রড, ওইটাতে আপনি পার পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি ইন কেস আপনার প্রসিডিউর পারফর্ম যখন করছেন তখন ধরা নাই পড়তে পারে, মানে ইট মে হ্যাপেন, আপনি তো বলেই দিচ্ছেন যে আমি স্যাম্পলিং বেসিসে করতেছি, তখন বলবেন যে আমার স্যাম্পলিং আসে নাই ওটা। বাট পরবর্তীতে যখন ধরা পড়বে তখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে একটা স্কোপ আছে, পরের বছরকে ধরা পড়ছে যে আগের বছর একটা জিনিস রেকর্ড করে নাই। তো হোয়াট ক্যান ইউ ডু, ইউ ক্যান রিস্টেট দ্য স্টেটমেন্ট, মানে ব্যালেন্স শিট বা পিনা যাই হোক, যেটা রিস্টেটমেন্ট বলে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8 এটা নিয়ে কথা বলছে। তো সেক্ষেত্রে কি হয় যে ধরেন 20 সালে অডিট করে আসছেন 100 টাকা রেভিনিউ, 21 সালে যখন অডিট করতে গেছেন তখন দেখলেন যে 20 সালে আসলে 100 না 110 টাকা মতো ছিল। যদি আপনি রিপোর্ট সাইন করে ফেলছেন, 20 সাল গেছে সবকিছু, তারপরে আপনি 21 সালে যখন অডিট করবেন 21 সালে এসে 20 সালের ওই নাম্বারটাকে রিস্টেট করবেন, যে 20 সালে যেটা প্রথমে একটা কলাম থাকবে 2020 অডিটেড ফিগার থাকবে, তারপর একটা কলাম থাকবে 2020 রিস্টেটেড, যেখানে আপনি 110 টাকা দেখাবেন, যে এখানে একটা ঝামেলা পড়ছিল এবং রিস্টেটমেন্টটা কেন হচ্ছে সেটা আপনি একটা প্যারাতে বলে দিবেন যে এটা সামহাউ মিস হয়ে গেছিল, এখন এটাকে কারেক্টেড করা হলো। তারপর আপনি 21 সালের নাম্বার নিয়ে কাজ করবেন। সো অনেকগুলো ওয়ে আছে। But what I'm trying to make you all guys understand যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন গুলো আমাদেরকে দিছে, যে যেমন যে এইগুলো আপনি যদি পারফর্ম করেন এবং আপনার অডিটের যে ওয়ার্কিংস থাকে সেখানে তো আপনি প্রুভ করতে পারেন যে এগুলো আপনি দেখছেন, বাট এর বাইরেও তো মিস হইতে পারে যেহেতু আপনি স্যাম্পলিং বেসিসে করেন, দেন ইউ ক্যান ডিফেন্ড। বাট যদি আপনি ওইটাই দেখাতে না পারেন যে আপনি এই কমপ্লিটনেস দেখেননি, তখন কিন্তু ইট মাইট বি প্রবলেম। স্যার এগুলোতে সমস্যা যেটা আপনার তো ডাবল ইনভয়েস হয়, দেখা যায় এক ইনভয়েসে প্রফিট হয়ে যায়, আর ওই ওভারসিজ যেটা ওটাতে ওটা অ্যাকাউন্টে বলে না, তার কারণে না দেখলেও ট্রেস আউট করা খুব টাফ। ইট হ্যাপেন্স, নো প্রবলেম। বাট ওই যেটা হয় যে এইসব ক্ষেত্রে হয়তো ওই দুই একটাই সমস্যা হবে, একদম গ্রস লেভেল অত প্রবলেম হয় না। ঠিক আছে, ওকে। সো আমাদের টাইম আবার কম, আমরা চ্যাপ্টার 13 দেখে ফেলি। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আমরা যদি অ্যাসেটের ক্ষেত্রে বলি, ইনটেনজিবল অ্যাসেট কি হচ্ছে মানে এক্সিস্টেন্স অ্যাসারশনটা কভার করে কিনা, আর এটা আমরা কিভাবে করতে পারি যদি একটু বলতেন। করে ফ্যান্টাস্টিক কোশ্চেন। যদিও ফিজিক্যালি আপনি দেখবেন না, এটা চোখে দেখা যায় না, কিন্তু ইউ ক্যান ফিল ইট। ফর এক্সাম্পল আপনি ইনটেনজিবল অ্যাসেট কি সফটওয়্যার, এখন আমরা বললো যে আমরা একদম সিম্পল ওয়েতে আপনাকে বললো যে আমরা মাইক্রোসফট এক্সেল ইউজ করি এবং এটা হচ্ছে যে লাইসেন্সটা ইউজ করি। তো মাইক্রোসফট এক্সেল তো আপনার হাতে নিয়ে দেখতে পারবেন না, আপনি কি করতে পারবেন যে তুমি তোমার আমাকে ল্যাপটপ দেখাও যে এটা আসলে লাইসেন্সড যে এক্সেল সেটাই তুমি ইউজ করতেছো, দেখলেন এই যে আমি পিপিটি দেখতে পারতেছি এবং এটা লাইসেন্স না, এটাও আপনার আইটি রিলেটেড যাদের নলেজ আছে তারা এটা দেখতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনটেনজিবল অ্যাসেট হয় হচ্ছে বড় বড় অ্যাসেট যেগুলো হয় সেগুলো ওই যে কোম্পানির বিভিন্ন ধরনের যে আইটি সাপোর্টের যে জন্য যে সফটওয়্যার গুলো লাগে সেগুলো কিন্তু ইউ ক্যান ইজিলি মানে সি বলবো না, আমার ইউ ক্যান ফিল ইট বা দেখতে পারেন, দেখাও বলতে পারবো কারণ আপনি তো ফিজিক্যাল দেখতেইছেন জিনিসটা আছে। ইনট্যানজিবল অ্যাসেটের মধ্যে কি লাইসেন্স পড়ে নাকি স্যার? লাইসেন্স কোন একটা ব্যবসার জন্য লাইসেন্স নিলে লাইসেন্স কি ইনট্যানজিবল অ্যাসেট হয়? হ্যাঁ লাইসেন্স ইনট্যানজিবল অ্যাসেট মানে খুব লাইসেন্স দেখা যায় তাই লাইসেন্স দেখা যায়। আপনি একটা মনে করেন বিএটি কোন একটা গিয়া থেকে লাইসেন্স ডকুমেন্ট দেখবেন, লাইসেন্স ডকুমেন্ট দেখবেন।
এখন যেটা স্যার দেখাই যায় না লাইসেন্স সেটা আপনি তো স্যার ডকুমেন্ট দেখা যাবে, বাট স্যার গুডউইল কিভাবে ইনস্যুর হবে? গুড কোশ্চেন। এই গুডউইলটা তো আসলে তখন আপনাকে যেটা করতে হবে যে ক্যালকুলেশনের মধ্যেই আসলে যেতে হবে যে গুডউইল যে ক্যালকুলেশনটা করলো সেটা ঠিক আছে কিনা, ওটা করতে গিয়ে বাকি যেগুলো গুডউইলটা কি হয় যে যে অ্যাসেট গুলো সে অ্যাকোয়ার করতেছে একটা কোম্পানি থেকে, ধরেন টোটাল অ্যাসেটের দাম হচ্ছে 100 টাকা, এখন সে ওটা পেমেন্ট করে ফেলছে 110 টাকা, ওই বাকি 10 টাকায় তো সে গুডউইল হিসেবে দেখায় না। সো আপনি যদি ওয়ান্স ইউ ক্যান কনফার্ম যে ওই যে 100 টাকার যে ও যে বলছে যে যে অ্যাসেট গুলো সে কিনছে একটা কোম্পানি থেকে সেটার দাম হচ্ছে 100 টাকা, সেটা আপনি কনফার্ম করেন। তারপর কনফার্ম করেন যে সে পেমেন্ট করছে কত, বললো পেমেন্ট করছে 110 টাকা, সে 10 টাকা সে কিসের জন্য দিছে? অফকোর্স গুডউইলের জন্য দিছে, যে সে গুডউইল কিনছে, তাছাড়া তো 10 টাকা বেশি দেওয়ার কথা না। সো ইউ ক্যান কনফার্ম ইট। স্যার ভ্যালুয়েশনটা কি এখানে হয়ে যাচ্ছে? অফকোর্স হয়ে যাচ্ছে, মানে এখানে অন্য কিছু আর চেক করার ইয়া নাই। আর কিছু চেক করার নাই, রাইট। সো ইভেন রাইট, ওই যে অ্যাকুরেসি ভ্যালুয়েশন কিন্তু একটা চেকেই হয়ে যেতে পারে। সো এমন না যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনাকে আলাদা আলাদা করে চিন্তা করতে হবে। ইফ ইউ ক্যান কনফার্ম যে হ্যাঁ আমি এই চেক করেছি, এর মধ্যে অ্যাকুরেসি প্লাস ভ্যালুয়েশন দুইটাই হয়ে গেছে, ইটস ফাইন। বাট আপনি যে অ্যাকুরেসি ভ্যালুয়েশন দুইটা হয়ে গেছে সেটা আপনাকে লিখতে হবে যে এটা দ্বারা অ্যাকুরেসি হয়ে গেছে আমার, এটা দ্বারা ভ্যালুয়েশন হয়ে গেছে, বিকজ এটার সাথে আর নতুন কিছু নাই অ্যাড করার। দ্যাটস ফাইন। বাট হোয়াট উই হ্যাভ টু ডু, যে আপনি যে সিইএ ভিওপি আমি বলতেছি, তো আপনার ওয়ার্কিং দেখে যেন বুঝতে পারা যায় যে হ্যাঁ সবগুলো হচ্ছে আপনি মানে আপনি জানতেন জিনিসটা এবং সেভাবে আপনি লিখে রাখছেন, এমন না যে আপনি মিস করে ফেলছেন। গট ইট? স্যার আমরা যদি হচ্ছে গুডউইলের ক্যালকুলেশন করে দেখি তাহলে হচ্ছে অ্যাকিউরেসি এন্ড ভ্যালুয়েশন এই দুটো অ্যাসারশন হচ্ছে কভার করছে, বাট আলটিমেটলি গুডউইলের ক্ষেত্রে এক্সিস্টেন্সটা কিভাবে আমরা ইয়া করতে পারি? দেখেন জিনিসটা কি যে এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ এগুলো আপনি সবগুলোই হচ্ছে আপনি খেয়াল করবেন, বাট যেটা জন্য এটা কিন্তু বলে না যে প্রত্যেকটা ট্রানজাকশনে আপনাকে সব দেখতে হবে, তা কিন্তু বলে নাই। ফর এক্সাম্পল আপনি ম্যাক্সিমাম অ্যাসেটের ক্ষেত্রে দেখবেন যে এটা মিট করে, এক্সিস্টেন্স মিট করে, অ্যাকুরেসি করে, ভ্যালুয়েশন করে, অবলিগেশন ওনারশিপ করে, প্রেজেন্টেশন সবই করে। কিন্তু আপনি দেখবেন রেভিনিউ বা এক্সপেন্স যে মানে পিএনএল যেগুলো কথা বলছে সেগুলো কিন্তু এই যে এক্সিস্টেন্স এটা কিন্তু দরকার নাই। ওইটাকে আপনি অকারেন্স হিসেবে চালাই যেতে পারেন কিভাবে, যে হ্যাঁ ধরেন একটা রেভিনিউ বললো যে 100 টাকা সে সেল করছে, এখন 100 টাকার যে 100 টাকাই না সেটা অ্যাকুরেসি আপনি দেখলেন ক্যালকুলেশন করে, হ্যাঁ দেখার পরে এটা যে ফেক ইনভয়েস না, মানে সে যে বলতেছে যে এটা আসলে সেল, আসলে তো ফেক ইনভয়েস হতে পারে। তার জন্য আমরা কি করি, এই রিলেটেড রিসিভেবল যেটা আছে তাদেরকে কনফার্মেশন পাঠাই যে আপনার কাছে এত টাকা পায়, যদি সে বাকিতে বিক্রি করে থাকে। যখন আপনার দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু যখন আমরা কাজ করি, রেভিনিউ কাজ করতে গেলে রিসিভেবলটার সাথে একজন কাজ করতে হয়, কারণ দুটো রিলেটেড, বা এক্সপেন্সের সাথে পেবল রিলেটেড। সো দেখুন যে রেভিনিউ যেটা সে বলতেছে সেটা কি আসলে ক্যাশে সেল করছে নাকি বাকিতে সেল করছে। যদি ক্যাশে সেল করে তাহলে ও বলছে 100 টাকা সেল, ওই 100 টাকার ক্যালকুলেশন দেখে ফেললেন, অ্যাকুরেসি দিয়ে কভার হয়ে গেল, রাইট। এবার এটা এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট যেহেতু আমি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, সো এটা এক্সিস্টেন্স এই জন্য অবলিক দিয়ে আমি অকারেন্স কিন্তু বলছি, এটা যে এক্সিস্টেন্স নাই ফিজিক্যাল, তাহলে হোয়াট হ্যাপেন যেটা আসলে রিয়েলি ঘটছে কিনা, মানে অকারেন্স যেটা হয় যে ফেক সেল সে দেখাচ্ছে না, সেটার জন্য কি করতে পারি, সে 100 টাকা সেল বললো, আমি দেখতে পারি যে সে যদি বলে ক্যাশে সেল করছি, তাহলে ক্যাশটা আসলে এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কিনা। ব্যাংক স্টেটমেন্টে আপনি চেক করলেন যে এটা আমাকে ব্যাংক স্টেটমেন্টের রিফ্লেকশন দেখাও, তখন দেখেন যে এই রিলেটেড যে 100 টাকা ওই দিন এখানে ঢুকছে, সো আপনি কিন্তু অকারেন্সটা চেক করে ফেললেন। তো এই রেভিনিউ ক্ষেত্রে অ্যাকুরেসিও হবে, অকারেন্সও যাচ্ছে। কমপ্লিটনেসটা আমরা বলছি যে পরের বছরের রেভিনিউ নিয়ে আপনি কাজ করবেন, সো এই তিনটে যাচ্ছে, ভ্যালুয়েশন কিন্তু যাচ্ছে না, দরকার নাই, এটা জন্য অ্যাপ্লিকেবলই না, অবলিগেশন ওনারশিপ এর জন্য অ্যাপ্লিকেবল না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে পিএনএল এর জন্য এই দুটো অ্যাপ্লিকেবল না। আপনি বাকি চারটা দেখবেন যে এটার যে রেভিনিউ তো আসলে গ্রস বেসিসে রিপোর্ট করা উচিত নাকি নেট বেসিসে করা উচিত, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলছে সেইভাবে সে প্রেজেন্টেশনটা করছে কিনা, রেভিনিউ নিয়ে কি কি ডিসক্লোজ করতে বলছে, যদি আপনি IAS 18 বা এখন যেটা IFRS 15 এইগুলো কি বলছে রেভিনিউ নিয়ে, কি কি ডিসক্লোজ করা উচিত সেগুলো করছে কিনা, এগুলো দেখে ফেললেন। সো রেভিনিউর ক্ষেত্রে এবং এক্সপেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটা প্লাস এই একটা চারটা যায়। এখন আমাকে যদি বলেন যে স্যার তাহলে এটা তো দেখলাম না, এটা তো যায় না, এর সাথে না গেলে আপনি দেখবেন কেন?
বাট এটা আপনার মাথায় রাখছেন চেক লিস্টটা, যেটা কি যায় কিনা, যদি যায় আপনাকে দেখতে হবে। তো গুডউইলের ক্ষেত্রে কি হয়, গুডউইলের ক্ষেত্রে আপনার এক্সিস্টেন্স এটা তো যায় না আসলে, বাট অকারেন্স কিন্তু আপনি ওইভাবে বলতে পারেন যে আসলে গুডউইল যে বলতেছে যে 100 টাকা দিয়ে সে 100 টাকার অ্যাসেট সে 110 টাকা কিনছে, এই ট্রানজাকশনটা আসলে হয়েছে কিনা, এটা কি ফেক কথা বলতেছে যে ও 100 টাকার জিনিস কিনছে, সেটা কিন্তু আপনি ইউ ক্যান কনফার্ম। গট মাই পয়েন্ট? সো আপনাকে যেটা করতে হবে এই 6টা জিনিসটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে দেখবেন যে কোনটার সাথে কোনটা যায় এবং সেটা আপনি দেখবেন, দ্যাটস ইট। যদি ওভারঅল আমাকে বলেন 99.99% যে অ্যাসেট থাকে সেগুলোর ক্ষেত্রে 6টাই যায়, আর 99.99% যে রেভিনিউ এক্সপেন্স থাকে সেটার সাথে 4টাই যায়। সো আপনি এইভাবে দেখবেন, P&L আইটেমের জন্য 4টা দেখবেন আর ব্যালেন্স শিট আইটেমের জন্য 6টা দেখবেন, দ্যাটস ইট। যদি ব্যালেন্স শিট আইটেমের মধ্যে যেতে বললাম 99.99% ক্ষেত্রে 1% 2% যেমন এই যে যেটা বললেন যে গুডউইল, এটা খুবই রেয়ার, এটার জন্য আপনি দেখলেন না এক্সিস্টেন্স, এটার জন্য কমপ্লেন্স দেখলেন না, সমস্যা কি? নো প্রবলেম। বাট গুডউইল যে আসলে অত টাকা, ওইটার তো আর অ্যাঙ্গেলে আপনাকে যদি এখন বলে যে তুমি কি এটার এক্সিস্টেন্স দেখছো, আপনি আর হাসবেন যে ভাই এটার এক্সিস্টেন্স দেখা যায়, দেখা যায় তো যায় না, আমি দেখি নাই, বাট ইউ ক্যান ডিপেন্ড, রাইট? Yes, sir. সো আমরা জাম্প করি হচ্ছে চ্যাপ্টার 13। এটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনার কোশ্চেন নিচ্ছি, অ্যান্সার দিচ্ছি কেন, বিকজ এগুলো সবই কভার হয়ে যাচ্ছে। যেটা প্রথম দিনই বলছিলাম যে আপনার যখন অ্যাসুরেন্স, শুধু অ্যাসুরেন্স না, যেটা প্রথমে যেটা বলছিলাম যে আপনার সবকিছু আগে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কথা বলে কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলবেন, তারপর দেখবেন যে এগুলো কোনো ব্যাপারই না যা লেখা আছে। আর আদারওয়াইজ আপনি যখন যাবেন, যখন দেখবেন যে আচ্ছা একটা কোশ্চেন করি, আপনাদেরকে এতক্ষণ বললাম অনেক কিছু কোশ্চেন করলেন, হোপফুলি যে সবই মানে এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, একটা ফিক্সড অ্যাসেট অডিট করতে গিয়ে একটা ফিক্সড অ্যাসেটে আমাদের যদি অডিটর একটা ফিক্সড অ্যাসেটে যে ধরেন 100 টাকা বললো, সেখানে এই যে 100 টাকা, যে 100 টাকার মধ্যে কি কি রিস্ক আছে, যেটা আসলে এই রিস্ক গুলো হচ্ছে, এই রিস্ক গুলো কনসিডার করা যায় যে ফিক্সড অ্যাসেটে মেবি এই জিনিসগুলো ঝামেলা থাকতে পারে, যদি ওভারঅল বলেন। রিস্ক ভ্যালুয়েশনে প্রবলেম থাকতে পারে, ভ্যালুয়েশন প্রবলেম থাকতে পারে ফিক্সড অ্যাসেটে, আর কি থাকতে পারে? স্যার অব্লিগেশন, ওনারশিপ থাকতে পারে, যে ওনারশিপ হতে ওর না, আর কি থাকতে পারে? এক্সিস্টেন্স স্যার, হুম, এক্সিস্টেন্সের অভাব থাকতে পারে, মেবি এক্সিস্ট করে না, রাইট? রিস্ক হচ্ছে মেবি এক্সিস্ট করে না, রাইট? আর স্যার ভুল বই প্রেজেন্ট করতে পারবে স্যার, ভুল প্রেজেন্ট করতে পারে, আর স্যার প্রকিউরমেন্ট ঠিকমতো ভ্যালুয়েশন থাকতে পারে যে এটার সাথে অন্য অন্য খরচগুলো অ্যাড হইছে কিনা, এটা ইনস্টলেশনে মেবি ভ্যালুয়েশন সমস্যা। আর স্যার প্রকিউরমেন্ট ঠিকমতো হয়নি, কোটেশন কালেকশন করে ইয়া হয়নি, হইতে পারে। আর ডিপ্রিসিয়েশন নিয়েও হতে পারে, রাইট? দেখেন স্মার্ট ওয়েতে আপনারা বলতে পারতেন কি যে ফিক্সড অ্যাসেটে কি কি রিস্ক থাকে, সেটা হচ্ছে এই 6টা। মেবি ফিক্সড অ্যাসেট কমপ্লিট না, রাইট? মেবি এক্সিস্ট করে না, মেবি অ্যাকুরেট না, মানে নাম্বারটা ক্যালকুলেশন ঠিক নাই, মেবি ভ্যালুয়েশন ঠিক নাই, মেবি ওনারশিপ নাই ঠিক, মেবি প্রেজেন্টেশন ঠিক নাই, বা ডিসক্লোজার ঠিক নাই। সো তুমি রিস্ক বলি, রিস্ক মানে হচ্ছে নেগেটিভ কথা, তাই না? তো ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমি বললাম যে এর রিস্ক কি, রিস্ক হচ্ছে যে এইগুলো ঠিক নাই। যদি আপনি তার নিয়ে বিনিয়ে বড় করে নাও লেখেন এবং যদি এভাবে সিম্পলি বলেন যে এটা একটা ফিক্সড অ্যাসেটের রিস্ক হচ্ছে এগুলো নাই, এটা কি মেক সেন্স করে কিনা আপনাদের কাছে? এর বাইরে কিন্তু আর কিছু থাকতে পারে না। যদি আপনি কমপ্লিটনেস বলেন, যে আপনি বলছেন প্রকিউরমেন্টটা ঠিক নাই, আপনি দেখবেন আলটিমেটলি এর মধ্যে যে কোনো একটা করে গেছে, ঠিক কিনা? জি স্যার। সো ব্রড সেন্স আমি তো বলি যে ফিক্সড অ্যাসেটের রিস্ক কি, আমি কিন্তু 6টা বলে দিতে পারি যে এগুলো ঠিক নাই, রাইট? এখন আমি তো আপনাকে বলি যে ঠিক আছে রিস্ক তো তুমি পাইছো, তাহলে রিস্ক মিটিগেট করার জন্য তুমি কি কি অডিট প্রসিডিউর পালন করতে পারবে? আপনি বলতে পারবেন না? বলবেন যে কমপ্লিটনেস দিয়ে আমি ঠিক না, এটা আমি রিস্ক, তো এটা আমি অডিট করব কিভাবে? আমি কমপ্লিটনেস চেক করব, ওই যে আমি শীট টু ফ্লোর করব, ফ্লোর টু শীট করব, পরের বছরে কিছু এডিশন নিয়ে আমি দেখব। এগুলো আপনি বানাই বলতে পারবেন না? বানাই বলতে কি, এর বাইরে আসলে নাই। যেভাবে বলেন এই 6টাই স্যার আমার অ্যানসার, এই 6টাই সলিউশন, এই 6টাই কিন্তু সলিউশন। আপনি যেভাবে বলেন, আপনারা হয়তো ল্যাঙ্গুয়েজ আপনি যেভাবে ইংলিশে বলেন, আরবিতে বলেন, হিন্দিতে বলেন, উর্দুতে বলেন, আপনি এর বাইরে কিন্তু কিছু বলতে পারবেন না। মেবি হয়তো
যখন একটা ম্যানুয়াল লেখে অনেক সুন্দর করে গুছায় লেখে, অত গুছায় লিখতে পারবেন না, আপনার দরকারও নাই গুছায় লেখার, কারণ আপনাকে কেউ এক্সপেক্ট করেও না যে আপনি ম্যানুয়াল লিখে আছে ওইগুলো সুন্দর করে লিখে আসেন, এটা ওয়ান করতে পারেন না আপনি। বরং আপনি ম্যানুয়াল যা লেখা আছে যদি হুবহুটা লেখেন, দেন হচ্ছে আপনার মার্ক কম পাওয়ার পসিবিলিটি আছে যে আপনি হচ্ছে মুখস্থ করছেন। আনসার দেখো এর মধ্যে আলমারির মধ্যে সাদাও আছে, সাদা আগে ছিল তো। লোকাল কি সাদা? লোকালটা তো লাল। লোকাল তুমি কি মিন করছো? কান্ট্রি, কান্ট্রি। লোকাল তো সাদা না, হোয়াটএভার। আচ্ছা, সো মানে আমি বলতেছিলাম যে ধরেন যদি আপনি বরং আমার কাছে কি মনে হয় যে আমি যদি দেখি যে কোনো একটা স্টুডেন্ট হচ্ছে একদম কোনো একটা অ্যান্সার অ্যাসুরেন্স বইতে যেভাবে লেখা আছে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাচ্ছে, তখন বরং আমার কনফিউশন হবে যে আইদার সে দেখে লিখছে অথবা সে মুখস্থ করছে, সে বুঝেই না কিছু। কিন্তু একজন যদি তার নিজের ল্যাঙ্গুয়েজে মানে ধরেন গ্রামারটা ঠিক রেখে তার মতো করে সুন্দর করে লেখে, মানে আই উইল বি মোর হ্যাপি যে সে কিন্তু বুঝে লিখছে, মানে হি উইল ক্যারি মোর নাম্বার ফ্রম মি ট্রুলি। সো ওইটাই আমি বারবার ফোকাস করার চেষ্টা করতেছি যে আপনার অ্যাসুরেন্সে কি লেখা আছে ইউ হ্যাভ টু রিড, নো ডাউট, ভালো করে বুঝতে চাইলে। কিন্তু এমন না যে আপনাকে ঠিক ওইভাবে লিখতে হবে। আপনি যদি বুঝতে পারেন জিনিসটা, আপনি কিছু ওয়ার্ড ওইখান থেকে মনে পড়লে ওইটা লিখলেন, বাকিটা আপনার মতো করে লিখলেন, দ্যাট উইল ফাইন। এবং এটা আপনি দেখবেন যে আপনার টাইম সেভ হচ্ছে, এক্সট্রা মানে মুখস্থ করার জন্য টাইম দিতে হচ্ছে না, এবং এটা দীর্ঘদিন থাকবে না মুখস্থ, পরীক্ষায় ভুল করবেন। বাট আপনি তো জিনিসটা জানেন, তাহলে আপনার ভুল করার কোনো পসিবিলিটি নেই, আপনি অ্যাটলিস্ট লিখে আসতে পারবেন কিছু, যদি আপনার ল্যাঙ্গুয়েজে প্রবলেম না থাকে, লিখতে সমস্যা না হয়। সো রিস্ক যদি বলি আমি, ফিক্সড আসলে কিন্তু আপনারা চোখ বুঝে এগুলো বলতে পারবেন। আর যদি বলি যে এটা আপনার অডিট প্রসিডিউর কি পারফর্ম করবেন, অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। ফর অ্যাকুরেসি we need to recalculate the calculations made by client. For valuation we have to check whether any directly attributable cost have been considered with the standard with the base price to reach in total price of fixed asset, right? For ownership we have to check whether this asset is owned by the company or not. We have to check with the legal documents, something like that, right? Then completeness আমরা বললাম already. Existence we have to check, we have to physically verify the asset whether it is existing in physical or not. It is not fictitious asset, right? So for presentation we have to check the client has presented the asset rightly. I mean if it is current asset, it is presented in current asset section. If it is not current asset, it is presented in non-current section. Whether client have disclosed all the relevant information suggested by accounting standard 16. That's it. এখন এটাকে দেখেন, এখানে ঘোরায়া পেঁচায়া বহুত কেচ্ছা কাহিনী করে লিখছে, নো নিড। এই নন কারেন্ট অ্যাসেট দেখেন মেজর রিস্ক কি, আপনি দেখেন এখানে ব্র্যাকেটে কিন্তু বলে দিছে আবার ফর ইওর ইজি আন্ডারস্ট্যান্ডিং। সো আপনি এই জিনিসগুলা এগুলো কিন্তু আপনার মতো করে বলতে পারেন, নো প্রবলেম। এগুলো অফকোর্স পড়বেন কিন্তু লিখবেন আপনার মতো করে। মেজর রিস্ক এটা, এগুলো হচ্ছে যে দেখেন এক্সিস্টেন্স রিস্ক থাকে, রাইট, এভালুয়েশন, প্রেজেন্টেশন, দ্যাটস ইট। আর আপনি হচ্ছে এখানে অডিট প্রসিডিউর কি কি পারফর্ম করতে পারেন এখানে লেখা আছে, যেটা আমি অলরেডি বলে ফেলছি। তারপরেও যদি আপনারা আরো বেশি জানতে চান, I can do what I can do. এটা আমি যখন ফার্মে ছিলাম তখন 4টা ফার্ম, KPMG, ইয়েতে কারা আছেন যে এসএফ আহমেদের হচ্ছে সাইমা আপু, KPMG থেকে আমি ছিলাম, স্ম্যাক স্নেহাশিস মাহমুদ এন্ড কোম্পানি, ওইখানে ইয়া ভাই ছিল, ওই দাদা নাম যেন কি, সুকান্ত ভট্টাচার্য, উনি ছিল। আর অনেকদিন আগে তো ভুলে গেছি, এই যে হাওলাদার ইউনুসের দাঁড়িয়ালা ভাই আছে, জাহিদ ভাই ছিল। হ্যাঁ, আমরা মিলে আইসিবি থেকে একটা ইয়া করলো, একটা প্রজেক্ট হাতে নিল যে আমরা যেটা করি, মানে সব ফার্মই মোটামুটি থিওরিটিক্যালি অনেক কিছু জানে যে কিভাবে অডিট করতে হয়, বাট প্রবলেম হচ্ছে যে তাদের কাছে কোনো সামনে কিছু নাই যে এই অডিটে
কিভাবে একটা অডিট প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয় এবং ডকুমেন্ট ওয়াইজ এটা নাই। সো একটা ডামি ওয়ার্কিং ফাইল আমরা বানাইতে পারি, যেটা দেখে স্টুডেন্টরা হচ্ছে হেল্প পাবে যে না, মানে একটা ফর এক্সাম্পল একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে আমরা অডিট করতে গেছি, সেই অডিটে ফুল প্রসেসে কি করে না হয় একদম লেখার সাথে সাথে একটা ডামি ফিগার নিয়ে সেগুলো কিভাবে ওয়াচিং করতে হয় সবই করা। সো এটা বিশাল কাজ ছিল, প্রায় 2 বছর ধরে করছি আমরা। সেইটার একটা পার্ট আপনার সাথে আমি শেয়ার করবো আজকে, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, একটা খুব ছোট একটা পার্ট, আর ওইটা মনে হয় খুব তাড়াতাড়ি এসিবি থেকে পাবলিশ করে ফেলবে, আপনারা পাবেন। অনেক বড়, মানে হয়তো 1000 খানেক পেজ হবে বা কিছু একটা। আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন। এইখানে এই 5.1টা আপনার সাথে আমি শেয়ার করতে পারি, এখানে আপনাকে দেখাই, আমি আজকে শেয়ার করে দেবো। আমরা ওই যে ইন্টারনাল কন্ট্রোল নিয়ে কথাবার্তা বলছি, সেখানে একটা কোম্পানিতে কি কি কন্ট্রোল থাকে এটা জাকরাইভে আপনাদের দেখাবে। সেইখানে এই যে পিপি তে, ইনভেস্টমেন্টে, ইনভেন্টরিসে বা এভরিথিং যেটা মোটামুটি আছে, এইখানে একটা বিভিন্ন কোম্পানি অ্যানালাইসিস করে মোটামুটি একটা হাই লেভেলে ইয়াগুলো আমরা করছিলাম যে এই ধরনের ইয়াগুলো থাকে, এখানে কন্ট্রোল গুলো থাকে। এই ফাইলটা আমি শেয়ার করবো। মোটামুটি আপনার যখন কন্ট্রোল টেস্টিং এ যাবেন দেখবেন যে এর বাইরে খুব বেশি কন্ট্রোল নাই, মানে ইউ ক্যান গেট হেল্প ফ্রম দিস স্কেডিউলার লিস্ট। হ্যাঁ, তো এটা আপনারা দেখতে পারেন। আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এটা কত, এখানে 6.2 তে। হ্যাঁ, এখানে আছে দেখেন, এই যে ইনটেনজিবলটা বাদ দিলাম, এই যে পিপি যেটা আমরা কথা বলতেছি, এইখানে রিস্ক আছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে আপনার অডিট অ্যাপ্রোচ, কি কাজ করবেন এই কলামে, সেখানে দেখেন এর বাইরে আর কিছু থাকে না আসলে। এই যে কি করবেন এখানে সব ডিটেইল লিস্টিং আছে। মেবি আপনি যে অডিট করতে গেছেন সেখানে হয়তো এর মধ্যে অনেক কিছু লাগবে না, দ্যাটস ইট, না লাগলো, বাট আপনি একটা কমপ্লিট ভিউ পাবেন এখান থেকে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। ইনভেস্টমেন্টে কি কি করতে পারেন, হ্যাঁ, তারপরে যে অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্টে কি কি করতে পারেন, WIP তে কি কি করতে পারেন, এভরিথিং ইউ ক্যান গেট হেল্প। হ্যাঁ, আমি এই দুটো ফাইল আপনাদের সাথে শেয়ার করবো। পকেট হয়ে গেছে অবস্থাটা, মানে এটা করতে গিয়ে অনেক কাজ করতেছে আমাদের, আর পাশাপাশি করতেছে, কারণ সন্ধ্যার সময় আমরা মিট করতাম, কথা বলতাম, কাজ বাক করে নিতাম। সো মানে আর এর বাইরে তো আরো প্রচুর কিছু আছে, মানে ইউ কান্ট ইমাজিন যে আমরা কি করছি 2টা বছর। এটা তো আমি একটা পার্ট দেখাই দিচ্ছি, শুধু প্ল্যানিং পার্ট। ওই যে বললাম না যে ভাউচিং, মানে আপনারা যে ওয়ার্কিং ফাইল করেন, মানে ইউ ক্যান সি দ্য ওয়ার্কিং ফাইল একদম। এটা হেল্প না হয়েছে হচ্ছে থিওরিটিক্যালি আপনাদের অডিট প্র্যাকটিস ম্যানুয়াল নামে একটা ম্যানুয়াল আছে আইসিবি তে, দেখবেন। হ্যাঁ, ওইখানে থিওরিটিক্যাল বলা আছে যে আপনার মিটিং দিতে হবে, কি করতে হবে না করতে হবে, ডিটেলস বলা আছে। তো ওইটা আসলে প্র্যাকটিক্যাল কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাই হচ্ছে ডামি ওয়ার্কিং ফাইল নামে একটা ফাইল। হোপফুলি ইউ উইল গেট ভেরি সুন। মেবি আমি এই লেটেস্ট আপডেটটা জানি না এখন কোন স্টেজে আছে, সো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আই হোপ। আর আপনাদের আসলে যেটা লাগবে সেই দুটো আমি ওই ফাইলটা শেয়ার করে দিব, আজকে একটু পরে আমি দিয়ে দিব। আর চ্যাপ্টার 13 আমাদের তো টাইম পাচ্ছি না আপনাদের ওই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে, বাট এটা ভালো দিক, মানে আই উইল এনিহাউ ম্যানেজ অল দ্য চ্যাপ্টার্স। এটা আমি টেক কেয়ার করবো। আমি ইয়ে ভাইকে বললে উনি সবসময় আমাকে ক্লাস বাড়ায় দেয়, তো ওইটা নিয়ে আপনি টেনশন করা লাগবে না যে 10 থেকে 16 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আপনি কবে শেষ করবেন, আমরা শেষ করবো, নো প্রবলেম। হ্যাঁ স্যার, আপনার থেকে প্রশ্ন করে যেটুকু ফ্রিলি জিজ্ঞেস করতে পারি আমার তো খুব ভালো হয় স্যার, জানতে পারি। না, আমি ওটাই চাই। আমার মেইন পারপাস কিন্তু এটা না যে আপনাকে মানে জাস্ট আমি শেষ করে গেলাম। আমার পারপাস হচ্ছে অ্যাসুরেন্সটা আপনারা ঠিক ভালো মতো বুঝেন কিনা, এনজয় করেন কিনা। হ্যাঁ, অ্যাসুরেন্স কিন্তু অনেক এনজয় করার মতো একটা জিনিস, যদি আপনারা ভালো মতো বুঝেন। আর না বুঝলে আপনারা এগুলো পড়তে পড়তে পাগল হয়ে যাবেন, কিছুই বুঝবেন না, মনে রাখতে পারবেন না। হ্যাঁ, যে রিস্ক কি, ভ্যালুয়েশন কি বলতেছে এগুলো, অ্যাকুরেসি কি বলতেছে, এক্সিস্টেন্স কি বলতেছে এগুলো, হ্যাঁ, মানে মাথা খারাপ হয়ে যাবে। So my primary purpose is to make you clearly understand যে you understand everything, then you can write. So এগুলো তো আপনারা, আমি দিয়ে দিই, আপনারা পড়লে আপনারাই পারবেন। আমি বললাম আপনাদেরকে এটা কিচ্ছু না, হ্যাঁ কিছুই না, বাট যে আপনাদের জিনিসটা বুঝতে হবে। এখানে কি বলা আছে, ইনভেন্টরি কাউন্টের ক্ষেত্রে আপনারা ইনভেন্টরি যখন কাউন্ট করতে যাবেন কি কি জিনিস মাথায় রাখতে হবে, এটা পড়ানোর কিছু নাই, মানে আমার আপনাকে বোঝায় দেওয়ার মতো কিছু নাই। মানে আমার যেটা বোঝানো দরকার ছিল সেটা বোঝাই ফেলছি, বাট এটা ইউ হ্যাভ টু রিড। এখন আমাকে যদি বলেন যে এইটা লাইন বাই লাইন আমাকে পড়াই দেন, তাহলে আমি আবার ওই পার্টগুলো মিস করে যাবো। আপনাকে আমার এই লাইন বাই লাইন পড়ানো আমার মানে আমার টিচিং যে ইয়াটা মেথড সেখানে নাই এটা। বাট আমি তারপরেও যেগুলো আপনাদের বুঝতে প্রবলেম হবে সেগুলো আলাপ করে ফেলবো। হ্যাঁ, এগুলো আপনারা একবার দেখে নিন। নেক্সট ক্লাসে মেবি আমি 10 মিনিটস স্পেন্ড করবো অন দিস
চ্যাপ্টার 13, পরে কিন্তু যে 10, 11 স্যাম্পলিং এ আছে, তার ডকুমেন্টেশন, এগুলো কিন্তু মজার মজার চ্যাপ্টার আছে, সেগুলো কিভাবে করবেন ওইগুলো নিয়ে আবার ডিটেইলস আলাপ করবো। বাট এটাতে আমার কিছু বলার আছে আপনাদেরকে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 10 মিনিট 15 মিনিট ইউজ করবো। সেইখানে আর নতুন করে ওইগুলোর কোনো কোশ্চেন নিব না। আই হোপ যে দুইটা ক্লাসে আমরা তো আগের ক্লাসগুলোতে ওভারঅল অডিট নিয়ে আমি আই হোপ যে বুঝতে পারছি আমরা মোটামুটি কি হয় না হয়। কন্ট্রোলটা বা ইনিশিয়াল যে চ্যাপ্টারগুলো সেগুলো জাকাবি আপনাদের দেখাবে, আর আমি ইফ আই গেট চান্স পরে দেখে কিছু রিভিউ ক্লাসে হয়তো চ্যাপ্টার 9 পর্যন্ত যেগুলো আছে সেগুলো আমি টাচ করবো, মেইন জিনিসগুলো আপনাদেরকে বলা, মানে জাকারি ভাই তার মতো বুঝাবে। আর যেহেতু আমি ফুল অডিটটা নিয়ে কথা বলে ফেলছি, তো ওই জায়গাগুলোর মেইন পয়েন্ট গুলো আপনাদেরকে আমি একটা ক্লাসে হালিম ভাইকে বলবো, মানে উনি সবসময় এটা করে, আমি ওটাতে কভার করে দিব। সো যাতে আমি 1 to চ্যাপ্টার 16 বা 15 আছে মেবি, সবগুলো মোটামুটি আপনারা একটা আইডিয়া পান। বাট ফোকাস করবো হচ্ছে 10 থেকে শেষ কোন পর্যন্ত। একদিন শুক্রবার আপনি ক্লাস নেন না স্যার? কোন একদিন শুক্রবারে ফিজিক্যালি নিতে পারলে খুব ভালো হতো, কিন্তু এই ফিজিক্যালি আসলে ইন্টারাকশন হয় না, এটা আমি এনজয় করি না এখন আর। ক্লাসটা বার্ডেন মনে হয়, একটা সময় যখন ফিজিক্যালি করতাম ওইটা খুব এনজয় করতাম, এখন দেখা যাক কি হয়। আর যদি মানে অনলাইনে আমি একটা বড় ক্লাস নিব, সমস্যা নেই, হালিমের সাথে কথা বলে লেটস সি, নো প্রবলেম, মানে ইউ উইল গেট ফুল ফ্লেভার, নো প্রবলেম। হ্যাঁ, এগুলো থেকে আমি মেজর কিছু আপনাদের সাথে আলাপ করবো নেক্সট ক্লাসে। তারপরে আমরা জাম্প করবো চ্যাপ্টার 10 থেকে, অথবা আই গেস স্যাম্পলিং এর চ্যাপ্টারটা আছে ওটা, চ্যাপ্টার 10 ডকুমেন্টেশন, ওটা হয়তো 15 মিনিটের ক্লাস। কিছু আছে, চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে আসলে অলরেডি আপনাদের সাথে আলাপ করা হয়ে গেছে, তখন দেখবেন আর ভালো লাগবে যেগুলো জানেন আপনারা, বরং ওইখান থেকে আপনি কোশ্চেন নেব আপনাদের, যে আরো ক্লিয়ার করার জন্য যত পারেন কোশ্চেন করবেন, এবং আমরা ইন্টারেক্টিভ সেশন করবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। হ্যাঁ, সো ফর টুডে সাইন আপ করতেছি আজকে। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আর আমি দেখতেছি হালিমের সাথে কথা বলে আমি, হ্যাঁ যেগুলো দেখাইছেন এগুলো কি মেলে দিয়ে দিবেন এখন? হ্যাঁ, আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। আর আমি একটু হালিমের সাথে কথা বলি, দেখি আমি দুইটা ক্লাস একসাথে নিতে পারি কিনা। এটা যেটা হয়, আমি তৈরি করতেই আমি আর ঢুকতে পারতেছি না। হ্যাঁ, তো আপনাদের কোনো প্রবলেম আছে ইফ আই টক টু হালিম ভাই? আসলে 1.5 ঘন্টায় কভার হয় না স্যার, কভার হয় না। আমি শুক্রবারে নিতে পারেন। জি স্যার, আপনি যদি শুক্রবারের ক্লাসটা নেন, শুক্রবার স্যার 3টা থেকে 6:30 পর্যন্ত ওটা হয় স্যার। ওটা যদি স্যার আপনি নিতেন তাহলে খুব ভালো হতো আমার জন্য। আচ্ছা, আমি একটু কথা বলে দেখি, মানে আপনাদের দিক থেকে প্রবলেম থাকে টানা দুটো ক্লাস নেওয়া, আগে কিন্তু দুটো করে ক্লাস না, সব প্রবলেম না স্যার, আপনি শুক্রবার নিতে পারেন স্যার। ফারুক স্যারের সাথে কথা বলে, গিয়া স্যারের সাথে, ওই জাকিরিয়া স্যারের সাথে কথা বলে স্যার, হয়তো আপনি নিতে পারেন স্যার। ও না, ওইটা জাকির ভাই নিক, সমস্যা নেই। আমি যেদিন নেই সেদিন তো দুটা ক্লাস থাকে, আপনাদের তো এখন একটা পরে একটা আছে, তাই না? ওইটা আমি ম্যানেজ করে নিব, যে ওইটা ওনাকে আরেকদিন। আমরা দুইটা করে ক্লাস করে অলরেডি মানে অভ্যস্ত আছে, তো আপনি একটা নিতে পারেন। আমি ওইটাই করবো, কারণ এর আগে কিন্তু আসলে নেক্সট লাস্ট দুইটা সেশনেই মনে হয় এরকম করতেছে, একটা করে দেয়। আগে কিন্তু সবসময় দুটো করেই হইতো। এতে আমারও প্রবলেম হয়, কারণ ধরেন একটা করে নিতে গেলে আপনার এই টাইমটা অ্যাটলিস্ট আমাকে এখানে দিতে হচ্ছে, আমি এই সময় অন্য কিছু করতে পারি না। হ্যাঁ, লেটস সি, নো প্রবলেম, আমি ম্যানেজ করবো না। ঠিক আছে, সো টিল নেক্সট ক্লাস, ভালো থাকেন সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।